দিলে তো আপনার এটা মানে সফটওয়্যার টেস্টিং এ চাকরি পেতে সুবিধা হয়। কারণ যাদের ব্যাকগ্রাউন্ড নাই তারা যে কিছুটা জানে টেস্টিং সম্বন্ধে, এটা মানে ওরা কোম্পানিরা বুঝতে চায় যে এরা অনেক কিছুটা জানে যে টেস্টিং জিনিসটা কি, এটার প্রিন্সিপালস গুলি কি, এটার প্র্যাকটিসটা কিরকম। এটা এটা এই 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 বেসিক ধারণা ধারণা দেওয়ার জন্য এই আইএসটিকিবি পরীক্ষাটা। তো এই জন্যই আমাদের ফোকাস ছিল আইএসটিকিবির পরীক্ষা যাতে লোকজন পাশ করতে পারে এইভাবে। কিন্তু এখন দেখতেছি অনেকেই একটু লেভেলটা আসলে একটু পিছনে আছে, যেন অনেকেরই এটা টেস্টিং সম্বন্ধে আইডিয়া নেই। তো আমরা সামনের দিন থেকে চেষ্টা করব যাতে আগে রিয়েল লাইফে টেস্টিংটা কিরকম করে করতে হয়, টেস্টিং সফটওয়্যার টেস্টিংটা কিরকম করে হয়, ওইটাতে আগে একটু জানাবো আমরা কয়েকদিন। কারণ আগেই অনেকেই যে পরীক্ষার জন্য যেটা আছে একটু কঠিন, হয়তো মোর থিওরি বেসড হয়ে যায়, অনেক থিওরি একদম হয়ে যায়। তো এটা অনেকের একটু একটু কষ্ট হইতেছে। তো এই জন্য আমরা আগে রিয়েল লাইফে যেটা হইতেছে মানে কাজটা যেভাবে হয় ওইটা আগে একটু ধারণা দিব, তারপরে আমরা এই 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 আইএসটিকিউবির দিকে আবার আমরা যাব। তো যাতে আইএসটিকিউবি এখন সবার করার দরকার নেই, যারা এখন ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, ধরেন আইটি সাপোর্টে যারা কাজ করতেছে, তারা যদি এখন সুইচ করে টেস্টিং এ কোনোভাবে যাইতে পারে, তাদের এই পরীক্ষা দরকার নেই, তারা জবে ঢুকেই গেল। এন্ড যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই এবং জবের ঢোকার জন্য এই পরীক্ষাটা খুব দরকার। আর জবের ঢোকার জন্য দরকার, আর ইন্টারভিউর সময় এখান থেকে প্রশ্ন করতে পারে, তো করে। তো এই জন্য এই পরীক্ষাটা দরকার। যাদের অন্য ব্যাকগ্রাউন্ডে আছেন আর বা যাদের গ্যাপ আছে, তো তারা এই জন্যই তো এই পরীক্ষা দরকার। আমরা এই পরীক্ষাতে যাব, এটি আমাদের মেইন ফোকাস ছিল। কিন্তু এখন দেখতেছি অনেকে একটু একটু ঝামেলা হয়ে যায়, একটু কষ্ট হয়ে যায় এটা এটা বুঝতে, এই টার্মগুলি একটু একটু ঝামেলা। তো আমরা কয়েকদিন আর মানে রিয়েল লাইফে যে কাজটা হয় যেভাবে হয় ওইটা একটু একটু ওইগুলি একটু দেখাবো, তারপর আবার আমরা এইটাতে যাব। তো এই এই আমাদের ইউটে তো আইএসটিকিউবি তো আপনারা জানেন, ওরাই মানে আমাদের যে আমরা ওরা সার্টিফাই করে আর কি, ওরা রিকগনাইজ করে আমাদের যে আমাদের টেস্টিং লেভেলটা কতখানি আছে, আমাদের এই টেস্টিং সফটওয়্যার টেস্টিং সম্বন্ধে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি কতখানি, এটাই ওরা সার্টিফাই করে একটা পরীক্ষার মাধ্যমে। ওটা আইএসটিকিউবি পরীক্ষা, আগে বলছি আমি। এটা 40টা কোশ্চেন থাকে, আপনার 25টা প্রশ্ন উত্তর দিতে হয়, 25টার কম হলেই ফেল। 40টার মধ্যে 25টা মিনিমাম আপনাকে দিতে অ্যান্সার করতে হবে এটা, এটার পাস করার জন্য। তো এটা 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 কিন্তু এখানে বসে দেওয়া যায়। এখানে ডাবলিনে কয়েকটা এক্সাম সেন্টার আছে, অনলাইনে হয়। ওটা এখানে বসে দেওয়া যায়। এটা আপনি বাংলাদেশে চাইলে দিতে পারেন, বাংলাদেশে যদি কেউ যান ওইটা একটু পয়সা কম লাগবে, ওইটা আপনি বাংলাদেশে বসেও দিতে পারবেন ওইখানে। আর আয়ারল্যান্ডে যেমন একটা অর্গানাইজিং বডি আছে, বাংলাদেশে আছে, ইন্ডিয়াতেও আছে। তো এই আর কি, ওরাই অর্গানাইজ করে। আর যে কেউ যে কোনো ব্যাকগ্রাউন্ড, ইভেন কি যে কেউ যদি ম্যাট্রিক পাসও না হন, কোনো সমস্যা নেই। আপনারা হু ক্যান অ্যাপিয়ার, এনিবডি ক্যান অ্যাপিয়ার, যে কোনো, কিন্তু তাকে টেস্টিং সম্বন্ধে ওই আইডিয়াটা আগে নিয়ে নিতে হবে যে টেস্টিং জিনিসটা কি, এটা কি, এটা। আর এই সার্টিফিকেশন ভ্যালিড, এটা সারা জীবন, একবার পাস করলে সারা জীবনের ভ্যালিড। এটা কোনো 6 বা 5 বছর পর আবার ইনভ্যালিড হয়ে যাবে, এটা কোনোই নেই। এটা সারা জীবন ভ্যালিডিটি থাকবে। আর এটা যদি যারা আসলে সিরিয়াস এটা সম্বন্ধে, তারা একটু এই ISTKB.org এই ওয়েবসাইটটাতে, এই ওদের সাইটটা ভিজিট করবেন। ওদের ভিজিট করে এখানে ডাউনলোডস একটা অপশন আছে, এই ডাউনলোডসে ক্লিক করলেন আপনি। তারপরে ফাউন্ডেশন লেভেল যেটা আছে, ফাউন্ডেশন লেভেলে ক্লিক করলে আপনি প্রথমে আছে আইএসটিকিউবি সিটিএফএল সিলেবাস 2018, এটা একটু ডাউনলোড করে নেবেন। যারা একটু বেশি সিরিয়াস পরীক্ষাটা দিতেই চাইতেছেন, তারা প্রিন্ট আউট করে নেবেন, কারণ 93 পেজেস আছে। তো এটা একটু কোথাও থেকে ফটো প্রিন্ট আউট করে নেবেন, 10 পয়সা যেখানে আছে, একটু সস্তা যেখানে আছে, এই 93 পেজেস একটু প্রিন্ট আউট করে নিলে আপনার পড়তে একটু সুবিধা হয়। আপনি যদি চান তো কম্পিউটারে পড়তে পারেন, তাহলে কোনো সমস্যা নেই। আর যারা পেপার বেস পড়তে চান তাহলে প্রিন্ট আউট করে এটা একটু করে নেন। এটা বই, এটার থেকেই প্রশ্নটা করে। আর এটা পড়লেই মোটামুটি হবে, এটা ভালো মতো বুঝতে হবে একটু, এটা 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 করে লেখা আছে, তো এটা এটা বুঝতে হবে। তো যারা এই একটু সিরিয়াস। আবু ভাই, এটা আমি ইমেইল পাঠাইছি, ইমেইলে সবাইকে পাঠাইছি এই ও, সিলেবাসটা। দিছেন না? ও গুড গুড, তাহলে আমি দেখিনি, সরি। তো এটা একটু যারা একটু সিরিয়াস তারা একটু ডাউনলোড করে এটা প্রিন্ট আউট করে এটা বা কম্পিউটার থেকে পড়বেন।
আবু ভাই একটা প্রশ্ন আসছে, যে কতটা পাস করতে হইলে কয়টা কারেক্ট আনসার দিতে হবে? 40টা at least প্রশ্ন? 20, at least 25, at 25, least ওকে। 25, 25, 25, at least 25 ভ্যালিড। এটা বলছি আমি যে এটা একবার পাস করলে সারা জীবনই ভ্যালিড, এটা কোনো সমস্যা নেই আর। তারপরে আপনার প্রিভিয়াস, এটা যে কেউ ক্লাস, যে ম্যাট্রিক পাস করেন নাই কোনো সমস্যা নেই, কিছুই পাস করেন নাই সমস্যা নেই, সেও এই পরীক্ষা দিতে পারবেন। এটা মাল্টিপল চয়েস, এটা প্রশ্নটা কি, এটা 4টা প্রশ্ন থাকে, 4টা অ্যান্সার থাকে, ওইটা যে কোনো একটা আপনাকে মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ যেটা আমরা জানি ওইটা আপনার। তো 4টার মধ্যে একটা, যে অনেক সময় আমাদের অনেক প্রশ্নে পরীক্ষায় থাকে যে 4টার মধ্যে 2টাও থাকে। এই পরীক্ষায় সাধারণত 4টা থেকে 4টা প্রশ্ন অ্যান্সার থাকবে, ওটাতে একটা আপনাকে সিলেক্ট করে দিতে হয়। হ্যাঁ, তো যে অনেক সময় 2টা থাকে বা কনফিউশন থাকে, ওইটা থাকে না, এটাতে একটাই থাকে। তো 4টা থেকে একটা আনসার করলেই হয়ে যায় আপনার। আর ওই 4টা নাম্বার অফ কোয়েশ্চেন, নাম্বার অফ অ্যান্সার, এটা ওই 4টা থাকে। আর ডিউরেশন আপনার 1 ঘন্টা 60 মিনিট, 60 মিনিটে 40টা প্রশ্ন অ্যান্সার করতে হয়। আর আপনার শিডিউল যে কোনো সময় পরীক্ষা দিতে পারেন। আপনি যে কালকে চান কালকে যেয়ে পরীক্ষা দিতে পারেন। 1-2 দিন আগে থেকে জানাইলে ভালো হয়। এখানে নিউ হরাইজন পরীক্ষা নেয় ডাবলিনে। তারপরে পিটার কি ভিউ, তার কি ওদের একটা এক্সাম সেন্টার কি জানি নাম আছে, ওরাও নেয়। তো এরকম কয়েকটা সেন্টার আছে, 3-4টা, ওরা নেয়। বাংলাদেশেও নেয়। আপনি যদি বাংলাদেশে দিতে পারেন পরীক্ষা, এখানে মনে হয় 210 না 20 ইউরোজ নেয় এখানে। আর বাংলাদেশে হয়তো 5,000 টাকা নিবে। তো এরকম আর কি। লোকেশন ভেন্যু এটা তো আপনার ওই বললাম, তো এখানে ডাবলিনে কয়েকটা সেন্টার আছে, হয়তো ডাবলিনের বাইরেও আছে। এটা আপনি যে কোনো সময়, দিনের যে কোনো সময় গেলেই পরীক্ষা দিতে পারবেন, বা একদিন আগে থেকে জানালে ওরা ওই সিট রাখে, ওইখানে বসে ওই 1 ঘন্টায় ওখানে ওদের সামনে পরীক্ষাটা দিতে হয়। আর পাসিং স্কোর তো আগেই বলছি, 25টা প্রশ্ন আপনাকে পাস করতে হবে 40টার মধ্যে, এটা ম্যান্ডেটরি। হ্যাঁ, তারপরে এখন এই কিসে থেকে প্রশ্ন করে আসলে, এরা প্রশ্ন করে মেইনলি এই 6টা চ্যাপ্টার থেকে। এই 6টা চ্যাপ্টার 6টা এরিয়া থেকে আপনাকে প্রশ্নগুলি করে। খুব কঠিন কিছু না। আপনি একটু ওই বইটা পড়ে গেলে, যে বইটা বললাম যে ওই বইটা পড়লে আপনাকে এটা এটা বুঝতে পারলে, বোঝা খুব কঠিন না, সহজ আছে। একটু খেয়াল করতে হয়, মানুষ একটু খেয়াল করে না, যার ফলে ফেল করে ফেলে। আর ওরা ওই 200 টাকা কামায়। তো একটু খেয়াল করে একটু পড়ে গেলে ওই কয়েকদিন, তাহলে এটা খুব একটা ঝামেলা হয় না, পাস করে ফেলেন যায়। এটা যে চ্যাপ্টার 1 এ ফান্ডামেন্টাল অফ টেস্টিং, এটা আপনার দেওয়া আছে। ফান্ডামেন্টাল টেস্টিং এর মধ্যে আপনার যেটা আপনার আপনার আছে যে বেসিক জিনিসগুলি আপনাকে একেবারে, যে আপনার ফান্ডামেন্টাল প্রশ্নের যে বেসিক যে এইগুলি আছে, কম্পিউটারের যে বেসিক টেস্টিং এর যে বিষয়গুলি আছে, ওইটা আপনাকে এখানে করে এটা দেখে মেনলি, যে টেস্টিং জিনিসটা কি, কেমন, এগুলি আপনাকে ফান্ডামেন্টালে দেখে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে এখানে আসলে একটু ভুলে গেছি, যে আমরা যে প্রশ্ন পরীক্ষাটা কথা বলতেছি, আইএসটিকিউবি পরীক্ষাটা, এটা এটা হলো আপনার একদম ফান্ডামেন্টাল লেভেলের পরীক্ষা আর কি, একেবারে বেসিক লেভেলটা। এটা আপনাকে আপনার করতে, এটা আপনাকে করতে হবে, এই বেসিক লেভেলটা আমরা পরীক্ষা দিব। এরপরে আপনি চাইলে আরো উপরে দিবেন। এটা বেসিক মানে একদম কোল্ড, এটা কয়েকটা ফ্লেভারে আছে, কয়েকটা কি বলে, কেউ চাইলে এটা অ্যাজাইল লেভেল, অ্যাজাইলে যেতে পারে, যেটা কোর, আমরা যেটা যাচ্ছি এটা কোর, একেবারে বেসিক কোর, কোর ডিসিপ্লিনে। আর একটা আছে আপনার স্পেশালিস্ট ডিসিপ্লিন, ওই 3টা ডিসিপ্লিনে হয়। আমরা কোরের একদম বেসিকটা যাচ্ছি। এটাই আগে সবাইকেই পাস করতে হয়, এটা পাস করলে তারপরে আপনি চাইলে, যেমন কেউ যদি চায় যে গ্যাম্বলিং ইন্ডাস্ট্রি যে সফটওয়্যারটা আছে ওটা টেস্টিং এ যাইতে পারেন, কেউ যদি চায় তো মোবাইল টেস্টিং এর সফটওয়্যার যাইতে পারে, তারপরে কেউ যদি চায় তো অটোমোবাইল টেস্টিং এর সফটওয়্যার যেতে পারে। তো এদিকে অন্য 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 ফ্লেভারে আছে আপনার অন্য ডিসিপ্লিনে, যে অ্যাজাইলের যে এটা আছে, অ্যাজাইলটা আপনার হয়তো এই মুহূর্তে বুঝবেন না, এটা একটা ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যাজাইল একটা ডেভেলপমেন্ট প্রসেস। তো ওইটা ফ্লেভারের কয়েকটা পরীক্ষা আছে। তো আমরা যে যাই করুক, আগে এই বেসিকটা পরীক্ষা দিতে হবে, এই বেসিকটা পাস করতে হবে। তো আপনার এই বেসিকটা যদি আপনি পাস করা যায়, তাহলে আপনার বাকিগুলি আপনার হয়ে যায়।
বাকিগুলি আপনার করা করা যায় পরে। এটা খুব একটা করে না কেউ একটা, বেসিকটা করে, করলেই পরে হয় আরকি। বাকিটা খুব একটা করে না। চাকরিতে ঢুকে গেলে চাকরিটাই এক্সপেরিয়েন্সটাই হয় যায়। আচ্ছা, তো এখন যেটা হলো সিলেবাসটা এই ৬ টা চ্যাপ্টার আপনারা পড়তে হবে। ৬ টা চ্যাপ্টার থেকেই পরীক্ষায় আসে এবং পোস্টিং গুলো এটা থেকে আসে। ফান্ডামেন্টাল অফ টেস্টিং এ আসে হলো আপনার এটা বেসিক, একেবারে বেসিক সম্বন্ধে যে টেস্টিং এর যে বেসিকটা এখানে এই চ্যাপ্টারটা তো ওইখানে নিয়ে আলাপ-টালাপ করা আছে। তো এখান থেকে কিছু প্রশ্ন আসে। ওইটা আমরা হয়তো পরে আমরা আলাপ করব পরে, আর আপনার বইটা একটু পড়েন সম্ভব হলে, এটা আপনার জন্য ইজি হবে। তাহলে আলাপ করলে আপনার ওইটার সাথে ভালো করতে পারবেন, যাইতে পারবেন। তারপরে ২য় চ্যাপ্টারে যেটা আছে যে টেস্টিং থ্রু আউট দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তো এটাতে আপনার মেইনলি টেস্ট লেভেলটা, টেস্টের যে বিভিন্ন মডেল আমরা ফলো করে টেস্টিং এর সময় বিভিন্ন লেভেল যে ফলো করা হয় ওই সম্বন্ধে একটু বলা আছে এইটাতে। তো আপনারা ১ম এ টেস্টিং ফান্ডামেন্টাল সম্বন্ধে জেনে গেলেন। তারপরে যেসব মডেলগুলি ফলো করা হয় এটা এখান থেকে জেনে যাবেন। তারপরে যে লেভেলগুলি আমরা ফলো করা হয় এটা এখানে সেকেন্ড চ্যাপ্টারটা পড়লে এটাও জেনে গেলেন। হ্যাঁ? তো আমরা অনেকখানি টেস্টিং সম্বন্ধে জেনে যাবো এই ২ টা চ্যাপ্টার পড়লে। তারপরে আপনার স্ট্যাটিক টেস্টিং যেটা আছে, স্ট্যাটিক টেস্টিংটা এখন আপনার নতুন আসলে টেস্টিং যেমন আছে, আমরা যেটা সফটওয়্যার যে সফটওয়্যারটা চালানোর পরে আমরা সফটওয়্যারটা ঠিক আছে কি ঠিক নাই এটা টেস্ট করি। কিন্তু এটার আগেও কিছু কাজ আছে যেটা দিয়ে আমরা কিভাবে করব কাজটা। সফটওয়্যার টেস্টিংটা যে কিভাবে করব এটা একটা পেপারে লেখা থাকে, একটা ডকুমেন্টেশন থাকে, পেপার থাকে। ইউজার কি চাইতেছে, আমরা কি প্ল্যান করছি, হ্যাঁ? একটা টেস্টিং এর প্ল্যান থাকে, হ্যাঁ? তবে একটা ডিজাইন থাকে, এই কিছু পেপার ওয়ার্ক থাকে। এই যে এই পেপার ওয়ার্ক গুলি ঠিকমতো পড়া, এগুলি রিভিউ করা, এইজন্য কয়েকজন লোক থাকে। এই টেস্টাররা এটা পড়ে। এই যে ইউজাররা কি চাইছে? আসলে সফটওয়্যার যে বানাইতে চাইতেছে সফটওয়্যারটা, হ্যাঁ? উনি কি চাইতেছে? এটাকে যেমন যে প্রোগ্রামার, যে ডেভেলপার, ওর তো বুঝতে হবেই যে ইউজার কি চাইতেছে। ধরেন একটা ই-কমার্স সাইট কেউ বানাবে। তো কেউ একজন চাইতেছে, কোন একটা কোম্পানি একটা ই-কমার্স সাইট বানাবে। ও কি ধরনের চাইতেছে ওটা লিখে দেয় একটা কাগজে। একটা কাগজে লিখা থাকে। ওইটা তো বুঝতে হবে যে ডেভেলপ করে, প্রোগ্রামিং করে, ওর তো এটা বুঝতে হয় যে কি চাইতেছে। এবং যে টেস্ট করে একই যে ওই পেপারটাই তাকেও পড়তে হয় এবং তাকেও বুঝতে হয়। হ্যাঁ? এবং তাকে বারবার পড়তে হয় এবং ওখানে ভুল থাকতে পারে। ইউজার যেটা চাইছে, হ্যাঁ? যেটা কোন কোম্পানি চাইতেছে আমাদের এরকম একটা বানায় দাও। বানায় দাও, ওইটা যে ওরা চাইতেছে যে অনেক কিছু চায় বসবে যেটা সম্ভব না। প্র্যাকটিক্যাল লাইফে কোডিং করা সম্ভব না বা ডিজাইন সফটওয়্যার বানানো সম্ভব না। তো এইগুলি ডেভেলপার যে পড়ে বুঝে এটা সম্ভব না। এবং টেস্টার যে আছে সেও বুঝবে, পড়বে ওই একই ডকুমেন্ট এবং সেও অনেক কিছুই বুঝে যাবে যে এটা সম্ভব না। তখন সে এটা ডেভেলপারকে বলবে বা ওর ম্যানেজারকে বলবে যে এটা সম্ভব না। যে স্ট্যাটিক টেস্টিংটা এটার কাজ হলো এই পড়াটা, এই রিভিউ করাটা। যে ডকুমেন্টস গুলি আসবে ওইগুলি পড়বে। পড়ে ওই জানাবে যে কি সম্ভব, কি সম্ভব না, কি হতে পারে। হ্যাঁ? এই যে মানে টেস্টে প্র্যাকটিক্যালি সফটওয়্যারের টেস্ট চালানোর আগে যে পেপার যে পড়া, এই পেপারের পড়ার কাজটাই হলো স্ট্যাটিক টেস্টিং। এটা রিভিউ মানে কি এক ধরনের রিভিউ, ডকুমেন্টের রিভিউ। তো ওইটার কাজটা হলো ওইটা। তারপরে আপনার টেস্ট ডিফারেন্ট টেস্ট টেকনিকটা যেটা আছে, আমাদের বিভিন্ন ৪ নম্বরে আমরা চ্যাপ্টারে আমাদের যেটা পড়তে হবে যে বিভিন্ন টেকনিকস আছে সফটওয়্যার টেস্টিং এর। আমরা এটা ডিটেইলস দেখব এখানে। হ্যাঁ? তারপরে ৫ নম্বরে যে আমাদের যে টেস্ট ম্যানেজমেন্ট যেটা আছে, টেস্ট ম্যানেজমেন্টের কাজটা কি? ম্যানেজমেন্ট কিন্তু আপনি শুধু একজন টেস্টার। ১ম এ যখন ঢুকবেন আপনি একটা কোম্পানিতে, আপনি একজন টেস্টার হিসাবে ঢুকবেন। আপনার উপর লেভেলে কিন্তু আরো আছে। আপনার উপর লেভেলে থাকবে টেস্ট লিড, থাকবে একজন, টেস্ট ম্যানেজার থাকবে। হ্যাঁ? তো এই উপর লেভেলের পোস্ট আছে। তো আপনাকে আ বা যে আপনি গেলেন আর আপনাকে একটা সফটওয়্যার টেস্টিং এর যে প্ল্যানটা ওটা আপনাকে করতে হবে না। হ্যাঁ? আপনাকে প্ল্যানটা করার দরকার নাই। তারপরে আপনার এই যে এক্সিট ক্রাইটেরিয়া, যে আপনি সফটওয়্যার এন্ট্রি ক্রাইটেরিয়া, সফটওয়্যার টেস্টের আগে যে একটা কি করার পরে কি জিনিস করার পরে আমরা সফটওয়্যারটা টেস্ট করতে পারবো। এইটা যে নিয়ম কানুনগুলি এটা আপনার লেখার দরকার নেই। ওই ম্যানেজমেন্ট যে আছে, ম্যানেজার যে আছে বা টিম লিড আছে ওরা লিখবে। তো ওদের কাজটা কি, টেস্ট ম্যানেজমেন্টের কাজটা কি? এই ৫ নম্বর চ্যাপ্টারে আমরা ওই ম্যানেজমেন্টের কাজগুলি দেখব যে প্ল্যানিংটা কি, ডিজাইনটা কি, রিস্কটা কোথায় আছে। তারপরে আপনার এক্সিট ক্রাইটেরিয়াটা কি? আপনার কখন সফটওয়্যারটা বলতে পারবো, মানে এক্সিট ক্রাইটেরিয়া মানে কখন সফটওয়্যারটা বলতে পারবো যে এটা ভালো। হ্যাঁ? এটা হওয়ার পরে যে আপনি এটার পরে আমরা এক্সিট করতে পারবো যে ভালো বা খারাপ বইলা এটাকে বের হয়ে যেতে পারবো টেস্ট থেকে। তো ওই যাবতীয় জিনিসগুলি আমরা টেস্ট ম্যানেজমেন্ট এর মধ্যে পড়বো। আর টুলস সাপোর্ট ফর টেস্টিং, আমাদের কিছু টুলস আছে, টুলস লাগে। হ্যাঁ?
ওইটা আমরা 6 নম্বর চ্যাপ্টার, খুব বেশি কিছু না, ওইটা অল্প কিছু। ওই 6 নম্বর চ্যাপ্টারে আমরা ওইটা দেখবো। হ্যাঁ? তো আপনারা বুঝতে পারছেন মানে একটু যদি যেখানে কমিউনিকেট করে কি ঝামেলা হয় আপনারা একটু জানাবেন যে আমরা এখানে বুঝতে পারতেছি না। হ্যাঁ? তো এই আরকি। এখন ওইটুকু আমরা দেখলাম, মানে এই ৬ টা চ্যাপ্টার থেকেই আমাদের প্রশ্ন হবে। এটা খুব কঠিন কিছু না, খুব সহজ। আপনার যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কোনো ঘাপলা নেই, কোনো সমস্যা নেই, আপনারা পাস করতে পারবেন। এটা একটু পড়তে হবে, ওই বইটা একটু পড়তে হবে। হ্যাঁ? এই আরকি। এই ৬ টা চ্যাপ্টারই শুধু। আর এর চেয়ে বেশি কিছু না। তো হোয়াট ইস টেস্টিং সম্বন্ধে সবাই জানেন। আমরা যে টেস্টিংটা কি? এটা সবাই জানেন যে আ টেস্টিংটা কি? যে একটা সফটওয়্যার যে চলতেছে ওটা ঠিক আছে কিনা? যে সফটওয়্যার যেভাবে চাইতেছে, যে একজন সফটওয়্যার, যে একটা ই-কমার্স সাইট যে বানাইতেছে, যে তো আমরা ধরেন একটা গ্রোসারিতে একটা কেউ কলম কিনবে। কলম কিনার পরে অন্য পেজে যাবে। তারপরে আরেকটা পেজে যায়। তারপরে আমরা ফাইনালি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করি। এই যে স্টেপ বাই স্টেপ যেখানে যাওয়ার কথা, একটা টিপ দিলে আরেকটা পেজে যে জায়গায় যাওয়ার কথা ওটা প্রপারলি যাচ্ছে কিনা? যাওয়ার পর তারপরে স্টেজে যাচ্ছে কিনা? এই যে পুরো সিস্টেমটা ঠিক মতো চলতেছে কিনা? এইটাই টেস্ট করা। হুম? এখন এইটাই টেস্ট করা হলো টেস্টারের কাজ, মেইন কাজ। এইটা কিন্তু ১ নম্বর, শুধুই এইটা কাজ না। যে এইটুকু টেস্ট করা যে সফটওয়্যারটা যেভাবে চলার কথা সেভাবে চলতেছে কিনা, সেইটাই টেস্ট করা হলো আমাদের মূল কাজ। টেস্টিং এর মূল কাজ। কিন্তু সেটা কিন্তু একমাত্র কাজ না। এই যে আগে যে বললাম যে ইউজারের রিকোয়ারমেন্ট যেটা আছে ওইটা পড়া, হ্যাঁ? তারপর টেস্ট প্ল্যান করা। তারপরে কিভাবে টেস্টে আমরা ঢুকতে পারবো, এটা একটা প্ল্যান করা। তারপরে কি টেস্টের পরে আমরা টেস্টটা শেষ করতে পারবো, এগুলি জানা। একটু পুরো সিস্টেমটাই আপনার টেস্টিং। হ্যাঁ? শুধু যে ওই আপনার টিপায়া এরপরে স্টেজে গেলাম, ওই সফটওয়্যারটা যে এক্সিকিউট করলাম, টেস্ট করলাম, ওইটা টেস্ট ঠিক আছে। কিন্তু ওইটা ছাড়াও পুরো সিস্টেমটাই টেস্টিং। হ্যাঁ? শুধু এটা কিন্তু টেস্টিং না। পুরো সিস্টেমটাই টেস্টিং। একেবারে ১ম এ ওই যখন ইউজার রিকোয়ারমেন্ট দিবে, যখন ডেভেলপার যে সফটওয়্যারটা বানাবে, সে যেভাবে ওই একই ডকুমেন্টটা পড়বে, আপনাকে ওইটা পড়তে হবে এবং বুঝতে হবে, ওই স্টেজ থেকে কাজ করতে হবে। এবং এই পুরো লাইফ সাইকেলটা যা আছে, এর পুরো লাইফ সাইকেলটাই আপনার টেস্টিং এর অংশ। তো শুধু এক্সিকিউশনটা টেস্টিং না। অনেকে জিজ্ঞেস করতে পারে যে কিছু এক্সিকিউশনটা কি টেস্টিং, বা পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে। তো বলবেন আপনি না। এটা পুরো একটা ১ম থেকে আমাদের যে ইউজার যেটা চাচ্ছে, যে ডকুমেন্টটা আছে, তারপরে আমাদের যে প্ল্যান করতেছি কিভাবে টেস্ট করব, তারপরে যে আমরা কিভাবে এক্সিকিউট করব। এই যে যাবতীয় সব কাজগুলি, এটা সব মিলে একটা টেস্টিং। হ্যাঁ? টেস্টিং কেন নেসেসারি? টেস্টিং তো বুঝতেছেন তো টেস্টিং কেন ও সমস্যা। আপনার কত সালে যেন একটা আপনার চায়নাতে একটা এরোপ্লেন এই এই সফটওয়্যার সমস্যার জন্য আপনার ক্র্যাশ করে গেছিল। তো এরকম অনেক মেডিকেল ইকুইপমেন্টস আছে, এই যে প্রপার সফটওয়্যার টেস্টিং হয় নাই, এগুলি ক্র্যাশ করে যায়। এটা একটু মানুষের জীবন মরণ নিয়ে টানাটানি। তো এইজন্য ওরা সফটওয়্যার টেস্টিংটাকে এত এত করে যে এ কে আপনার আ জরুরি মনে করে যে মানুষের জীবন নিয়ে টানাটানি হলে তো অনেক কেস-টেসের ব্যাপার থাকে। তো এইজন্য আপনার এগুলি খুব বে বে জরুরি, যে এগুলি খুবই জরুরি আমাদের জন্য। তারপরে আপনার আছে 7 টেস্টিং প্রিন্সিপাল আছে। আপনি এই যে টেস্টিং আ ১ম সরি, এই ফান্ডামেন্টাল অফ টেস্টিং যেটা বলতেছি, ১ম চ্যাপ্টার যেটা। ১ম চ্যাপ্টারে যেটা আমরা পড়বো এটা হলো হোয়াট ইস টেস্টিং, যেটা আমি একটু আগে বললাম যে টেস্টিং জিনিসটা কি? যে শুধু এক্সিকিউশন না, সব মিলায় টেস্টিং। লাইফ সাইকেল এর যাবতীয় কাজ আছে, যে ইউজার রিকোয়ারমেন্ট সহ অন্যান্য যে পড়া-টরা যাবতীয় সব কাজ আছে, এই সব মিলায় টেস্টিং। এই যে ১ম চ্যাপ্টারে যেটা আমি বললাম ফান্ডামেন্টাল অফ টেস্টিং, এটার মধ্যে আমাদের এই যে হোয়াট ইস টেস্টিং, হোয়াই টেস্টিং necessary, 7 testing principles, testing process, testing psychology, the psychology of testing. এই ৪ টার এই ফান্ডামেন্টাল অফ টেস্টিং এর মধ্যে এই কয়টা, এই ৫ টা এরিয়া আপনাকে, ৫ টা এরিয়া থেকে আপনাকে প্রশ্ন করবে। এই ৫ টা এরিয়া মোটামুটি আমাদের জানতে হবে। ওই বইটা একটু পড়বেন, এই বইটা পড়লেই জানা যাবে। আর হোয়াট ইস টেস্টিং তো আমি বললাম। আর টেস্টিং নেসেসারি কেন? এটা আমি তো আপনাকে বললাম যে এটা অনেক বড় ঘাপলা হয়ে যেতে পারে। যে প্রপার টেস্টিং না হইলে একেবারে মানুষের জীবন মরণ নিয়ে টানাটানি হয়ে যেতে পারে। হুম? তো এইজন্য এই যে সফটওয়্যার টেস্টিংটা এইজন্য খুবই একেবারে ভাইটাল হয়ে দেখা দিছে। তো তো আমরা আজকে শুধু সফটওয়্যার টেস্টিংটা কি, এটা আর সফটওয়্যার কেন জরুরি, এটা এই আর প্রিন্সিপাল গুলো আমরা অন্যদিন দেখব। আজকে আর দেখব না হয়তো, অন্যদিন আমরা দেখব।
তো সফটওয়্যার টেস্টিংটা কি, এটা আমি একটু আগে বলছি যে সফটওয়্যার কমন এটা একটা মিসকনসেপশন আছে যে শুধু যে সফটওয়্যারটা চালানো, যে একটা টিক টিক দিয়ে চালায় দেখা, যে এক্সিকিউট করা, যে এইটুকুই মনে হয় সফটওয়্যার টেস্টিং। আসলে না, ওই সাথে যে একটু আগে বললাম যে ইউজার রিকোয়ারমেন্ট গুলি পড়া, ইউজার স্টোরিটা পড়া, তারপরে এই যে পেপারস গুলি পড়া, টেস্ট প্ল্যান করা, এই যাবতীয় সবকিছু মিলায় সব মিলে তারপরে এটা টেস্টিং। হ্যাঁ, এই পুরো জিনিসটাই টেস্টিং। তারপর এই যে আপনার টেস্ট এক্সিকিউশন মানে কি, টেস্ট এক্সিকিউশন যেটা মানে ধরেন আমরা এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছি, যে জিনিসটা যাচ্ছে কিনা ঠিক প্রপারলি, তারপর শেষ পর্যন্ত যাচ্ছে কিনা একটা ই কমার্স সাইটে বা একটা নিউজ পেপার দেখেন আপনি, একটা নিউজে ক্লিক করলে যে পেজটা ওপেন হওয়ার কথা ঠিক মতো ওপেন হচ্ছে কিনা, এটা হলো এক্সিকিউশন, সফটওয়্যার এক্সিকিউশন। কিন্তু এটা যে কিভাবে করব, এইটার আগে যে কাজগুলি যে আছে, যে যেটা ডকুমেন্টে লেখা থাকে, পেপারে লেখা থাকে যে এইভাবে তুমি করবা, এই যাবতীয় সবকিছু মিলে আমাদের সফটওয়্যার টেস্টিংটা। হ্যাঁ, তো আর এটা অ্যাক্টিভিটিস থ্রু আউট দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এই যে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট একই কথাই বলছি, আমি বলেই দিছি এই কথাটাকে, যে পুরো লাইফ সাইকেল ধরে যে কাজগুলি হয়, আসলে পুরো জিনিসটাই আমাদের সফটওয়্যার টেস্টিং। যে সফটওয়্যার তৈরির যে লাইফ সাইকেলে যে কাজগুলি হয়, ওটার সাথে সফটওয়্যার টেস্টিং পুরোটাতেই জড়িত, শুধু একটা অংশ না, হ্যাঁ, পুরো জিনিসটাই। তারপরে আমাদের সফটওয়্যার অবজেক্টিভস গুলি কি, আমরা কেন সফটওয়্যার টেস্টিং আসলে করতেছি? আমি তো বললাম যে মানুষের জীবন মরণ নিয়ে খেলা। তো একটা ছোটখাটো ভুলের জন্য, যে প্রপার যদি টেস্টিং না হয়, বারবার যদি টেস্টিং না হয়, তো এটা মেইন আমাদের অবজেক্টিভ হলো আমাদের ডিফেক্ট ফাইন্ড করা, ফাইন্ডিং ডিফেক্টস। তো এই সফটওয়্যারের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, সফটওয়্যারটা যেভাবে চলার কথা সেভাবে চলতেছে কিনা, ওটার কাগজে লেখা থাকে, কিভাবে চলার কথা এটা আপনার জানার দরকার নেই, কাগজে লেখা থাকবে। আপনি শুধু কাগজটা পড়বেন, পড়ে দেখবেন যে কিভাবে চলার কথা, ওইটা কাগজে লেখা আছে, আপনি ওটা পড়বেন। তারপরে যখন সফটওয়্যারটা পাবেন আপনি ডেভেলপারের কাছ থেকে, আপনি শুধু ওইটা দেখবেন যে ওই কাগজ অনুযায়ী কাজ করতেছে কিনা। যদি কাগজ সেই ডকুমেন্ট অনুযায়ী কাজ না করে, তার মানে এটা সমস্যা আছে, ডিফেক্ট আছে। হ্যাঁ, তখন এটা আপনি ডেভেলপারকে জানাইতে হয়, ম্যানেজমেন্টকে জানাইতে হয়, ম্যানেজারকে বা টিম লিডকে জানাইতে হয় ব্যাপারটা। হ্যাঁ, তো এটা আপনার ফাইন্ডিং ডিফেক্টসটা, এটা আপনার এটা আপনাকে করতে হবে। এটা হলো সবচেয়ে বড় অবজেক্টিভ আমাদের। তারপরে আপনার আছে কি, এটা আপনি এটা 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 ফাইন্ডিং ডিফেক্টস, এটা আমরা সবসময় 100% যে ডিফেক্ট আমরা পাবো, একেবারে 100% 100 হবে সব, এটাই নেই, এটার কোনো গ্যারান্টি নেই। এটা কোথাও বলে না যে 100% যা আছে আমরা ডিফেক্ট পাওয়া যাব, একবারই পাওয়া যাবো একই সময়। অনেক সময় আছে যে 1 বছর চালানোর পরে ওই ডিফেক্টটা পাওয়া যাচ্ছে আবার। তো আমাদের টেস্টারদের যা কাজ হলো যে ম্যাক্সিমাম ডিফেক্ট পাওয়া, ম্যাক্সিমাম পসিবল ডিফেক্ট পাওয়া, চেষ্টা করতে হবে আছে বারবার ভালো মতো টেস্ট করে, কাগজে যেভাবে লেখা আছে সেইভাবে করে ম্যাক্সিমাম পসিবল ডিফেক্টটা পাওয়া। এইটা হলো মেইন অবজেক্টিভ একটা। হ্যাঁ, এটা মানে সফটওয়্যার রিলিজের আগে, মানে সফটওয়্যার রিলিজের আগে এটা পাইতে হবে। আপনি সফটওয়্যার রিলিজের পরে বলবেন না ভুল হয়ে গেছে, তাইলে হবে না। এটা খুব খুব আগে, রিলিজ করার আগে আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এটা হলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে আপনাকে যখন টেস্টিং টিম যে আপনার 4-5 জন টেস্টিং টিম হয়তো আরো বেশি থাকতে পারে, কম থাকে এরকম। এটাকে টেস্টিং টিমকে সবসময় কনফিডেন্ট থাকতে হবে, যে গেইনিং কনফিডেন্স এন্ড কোয়ালিটির ব্যাপারে একদম সজাগ থাকতে হবে, কোনো ছাড় নাই। হ্যাঁ, যত সময় লাগুক, সময় একটু বেশি লাগুক, আরো বেশি দিন লাগুক, হ্যাঁ, বা ডেভেলপার যে প্রোগ্রামার আছে সে মাঝে মাঝে উসপিস করতে পারে, ভাই আমি তো ঠিকই বানাইছি, তুমি কেন গ্যাঞ্জাম করো। ওইসব কনসার্ন হওয়া যাবে না, ওইসবের সাথে কান দেওয়া যাবে না। খুব কনফিডেন্টলি আপনি, যেখানে আপনার কাগজে যেটা লেখা থাকবে যে সফটওয়্যারটা এভাবে চলা উচিত, এইটা হওয়া উচিত, ঠিক আপনি ওইভাবে পড়বেন, সফটওয়্যারটা ওইভাবে চলতেছে কিনা ওইটাকে আপনাকে দেখতে হবে, এবং আপনি কনফিডেন্টলি দেখতে হবে। হ্যাঁ, এটা গেনিং, এটা কারণ আপনার উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে এই সফটওয়্যারটা, কারণ আপনাকে টেস্ট করতে দিচ্ছে, কেউ একজন বানাইতেছে, কিন্তু এটা চলতেছে কিনা ঠিক মতো আপনাকে। সুতরাং আপনি ভালো মতো পেপারটা পড়ে দেখবেন কনফিডেন্টলি, এবং কোয়ালিটি ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা একটু কনফিডেন্টলি দেখতে হবে। তারপরে যে থার্ড আছে প্রোভাইডিং ইনফরমেশন। তো প্রোভাইডিং ইনফরমেশন মানে কি, আপনি কি যখন সফটওয়্যার টেস্টিংটা করবেন, আপনি অনেক ঘাপলায় পড়তে পারেন, অনেক সমস্যায় পড়তে পারেন। তো যেমন আপনি যেভাবে পেপারে লেখা আছে ওইভাবে ডেভেলপার যেভাবে বানাইছে সেটা, যে রংটা দিছে সেই রংটা নাই,
বা যেভাবে চলার কথা, যে পেজে এটা ক্লিক করলে যে পেজটা ওপেন হওয়ার কথা সেই পেজটা প্রপার ওপেন হচ্ছে না, বা ওপেন হওয়ার পরে যে সব ফিচার দেখানোর কথা সবগুলি ফিচার দেখাচ্ছে না, একটা দুইটা কম দেখাচ্ছে, তখন আপনি এটা ডেভেলপারকে তো জানাবেনই। এটা আপনি এই ইনফরমেশনগুলি আপনার ম্যানেজমেন্ট, যে আপনার আইটি টিম লিড যে আছে তাকে জানাবেন, আপনার ম্যানেজার যে আছে তাকেও জানাবেন। আপনাকে এই ইনফরমেশনগুলি প্রোভাইড করতে হবে ওদেরকে, হ্যাঁ, যে এই সমস্যা হচ্ছে, আমি এই সমস্যা পাচ্ছি, এটা আপনি কি অবশ্যই জানাবেন, এটা আপনার কাজ। হ্যাঁ, তো প্রোভাইডিং ইনফরমেশনটা আপনাকে আপনার কাজের মধ্যে আমাদের একটা অবজেক্টিভ, যে আমরাও এসব জানাই দিতে হবে যে কি সমস্যা হচ্ছে। তো প্রিভেন্ট, 4 নাম্বারটা হচ্ছে প্রিভেন্টিং ডিফেক্ট। তো প্রিভেন্টিং ডিফেক্টটা কি? আপনি কেমনে প্রিভেন্ট করবেন? আপনি তো শুধু টেস্ট করতেছেন। হ্যাঁ, প্রিভেন্ট ডিফেক্ট আপনার একটা অংশ আছে। প্রিভেন্ট, আমি যে প্রথম বললাম না, ইউজার যে রিকোয়ারমেন্ট আছে, যে পেপারটা দেয়, ডকুমেন্টটা দেয় বড়, তো ওইটা আপনি যদি পড়েন, আপনি যদি এটা পড়েন প্রথম থেকে, যখন প্রোগ্রামার যখন পড়া শুরু করে, আপনিও যদি পড়া শুরু করেন, আপনার এক্সপিরিয়েন্স থেকেই আপনি অনেক কিছু বুঝে যাবেন যে এখানে একটু ঘাপলা মনে, একটু সমস্যা মনে হচ্ছে। তো এটা তখন আপনি ডেভেলপারের সাথে বা আপনার টিম লিডের সাথে বা আপনার ম্যানেজারের সাথে আলাপ করে আপনি বলতে পারেন যে এখানে সমস্যা মনে হচ্ছে, আপনি একটু দেখো, এটা রিভিউ করে দেখো, এটা চলো আমরা একটু দেখি। যে এভাবে আপনি কিন্তু ডিফেক্ট প্রিভেন্ট করতে পারেন। হ্যাঁ, এটা আপনাদের একটা টেস্টিং এর একটা অবজেক্টিভের মধ্যে পড়ে যাচ্ছে। তারপরে ইভ্যালুয়েটিং ওয়ার্ক প্রোডাক্ট। এই যে আগে একই জিনিস, কাছাকাছি জিনিস। ওয়ার্ক প্রোডাক্ট জিনিস কিন্তু একটা শব্দ, এটা কি একটা জিনিস, এই ওয়ার্ক প্রোডাক্টটা কি, এটা আপনি প্রশ্ন আসতে পারে যে ওয়ার্ক প্রোডাক্টটা কি। ওয়ার্ক প্রোডাক্টটা কি, আমি বারবার বলতেছি ইউজার রিকোয়ারমেন্ট, ইউজার যেটা চাইতেছে ওটা একটা কাগজে লিখে দেয়, বড় একটা কাগজে ডকুমেন্টে লিখে দেয়। ওই যে ইউজার যেটা চাচ্ছে এটা একটা ওয়ার্ক প্রোডাক্ট। তারপর আমরা যে প্ল্যান করতেছি কিভাবে কাজটা করব আমাদের টিমে, এটা একটা ওয়ার্ক প্রোডাক্ট। তারপর ইউজার স্টোরি একটা ওয়ার্ক প্রোডাক্ট। এই যাবতীয় সবকিছু একটা, আপনার প্রশ্ন আসতে পারে ওয়ার্ক প্রোডাক্টটা কি? এটা একটা নতুন শব্দ আপনাদের জন্য, নতুন টার্ম সবার জন্যই। তো এই যে ইউজার রিকোয়ারমেন্ট যেটা আছে, যে ডকুমেন্টটা, ইউজার প্ল্যানটা যেটা আছে, আমরা যেটা করব, যে ডিজাইনটা আছে, যাবতীয় পেপারের কাজ, এক্সিকিউশন ছাড়া, সফটওয়্যার এক্সিকিউশন ছাড়া পেপারের যে কাজগুলি আসে, ওইটা হলো এই সফটওয়্যার ওয়ার্ক প্রোডাক্ট, ওইগুলিকে বলে ওয়ার্ক প্রোডাক্ট। একটু আগে বলছি আমরা ওইগুলি ইভ্যালুয়েট করতে হবে, ওইগুলিকে রিভিউ করতে হবে প্রথম থেকেই। তো ওইগুলি রিভিউ করতে গেলে আপনার আহ, আমরা অনেক সময় অনেক 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 সমস্যা বুঝে যাব। তো এটা আমরা আলোচনা করে প্রথমেই সফটওয়্যার বানানোর আগে, কোডিং এর আগে আমরা ধরে ফেলতে পারবো, যার ফলে যে কোড করতেছে, যে কোড লিখতেছে যে প্রোগ্রামার, তার জন্য ইজি হয়, পুরো টিমের জন্যই কাজটা ইজি হয়। তো টু ইভ্যালুয়েট ওয়ার্ক প্রোডাক্ট, এটা আমাদের টেস্টারদের একটা কাজ। হ্যাঁ, এটা পড়া। তারপরে ভেরিফাই অল দ্য রিকোয়ারমেন্ট, এন্ড ইউজার যে রিকোয়ারমেন্টটা দিচ্ছে, ইউজার অনেকগুলো রিকোয়ারমেন্ট চাইছে, যে আমাদের এটা এই কালার হইতে হবে, এটা এমনি এমনি চলতে হবে, এটা এই পেজ করলে এটা আসবে, এটা করলে এটা হবে। ওদের যে রিকোয়ারমেন্ট গুলি আছে, ওটা ডকুমেন্টে লেখা থাকে, বারবার বলছি আমি আগে, ওইগুলি সব ঠিক আছে কিনা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা দেখতে হবে আপনাকে। ওই ডকুমেন্টে যা আছে, আমাদের যে সফটওয়্যারটা তৈরি করলাম, ওটা ঠিক মতো যাচ্ছে, হচ্ছে, কাজ করতেছে কিনা। হ্যাঁ, এটা ভেরিফাই করতে হবে আমাদের। অল দ্য রিকোয়ারমেন্ট, যে কাস্টমার যা রিকোয়ারমেন্ট দিছে, অল দ্য রিকোয়ারমেন্টস আমাদের ভেরিফাই করতে হবে যে ঠিক মতো আছে, চলছে। তারপরে আপনার যে আপনাদের রিস্কের যে লেভেলটা আছে, হ্যাঁ, এই রিস্কের লেভেলটা আপনাকে করতে হবে, আপনাকে করতে হবে, রিস্কের লেভেলটা আপনাকে কমাইতে হবে। কেমনে আপনি কমাবেন এটা? এটা আপনি রিস্কের লেভেলটা কেমনে কমাবেন? আপনাকে কোনোভাবেই, মানে কি, ট্রাই টু এনকাউন্টার, কি করবেন আপনি কি আহ, এটা কোনোভাবে মিটিগেট করা আর কি। কি ধরেন আপনি কি কোন একটা রিকোয়ারমেন্ট আপনাকে চেঞ্জ করলো ইউজার, যে ইউজার আগে চাইতেছিল এই একটা কমলা রঙের কিছু, এখন চাইতেছে লাল রঙের কিছু, কোন একটা জায়গায় লাল রং বানায় দিতে, এরকম কিছু হাবিজাবি, মানে অনেক 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 ফিচার চেঞ্জ হয়। আপনি জানেন তো যে একটা অনেক ফিচার চেঞ্জ হয়, রেগুলারই চেঞ্জ হচ্ছে এগুলি। একটা ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন যে কত কত ফিচার আছে, কত কত কিছু লেখা আছে। ওরা যে যে সফটওয়্যারটা বানাইতে দেয়, ও রেগুলার চেঞ্জ হচ্ছে। ও যে জুমে, এখন তো আমরা কথা বলছি, জুমে যে প্রথমে যে ভার্সনটা ছিল, এখনের যে ভার্সন, অনেক চেঞ্জ আছে। তো এটা চেঞ্জের মধ্যেই আছে। তো এই চেঞ্জটা যখন বলবে তারা, চেঞ্জটা যখন লিখে পাঠাবে যে ডকুমেন্টটা, ওই ডকুমেন্টটা আপনাকে ভালো মতো পড়তে হবে। ওই ডকুমেন্টটা ভালো মতো পড়ে ভালো মতো বুঝতে হবে। তো এটা তো যে বানাবে, কোডার যে যে ডেভেলপার, সে তো পড়বেই, আপনাকেও পড়তে হবে যখন, যেহেতু আপনি টেস্ট করবেন। তো এই যে আপনি এইটা যে যখন পড়বেন, হ্যাঁ, যাতে এটা ভুল না হয়,
এটা ঠিক মতো করতে হবে। এর মাধ্যমে আপনি রিস্কটাকে আপনি রিস্ক লেভেলটাকে আপনি রিডিউস করতে পারেন। যে আপনাকে অ্যাওয়ারনেসটা যেটা আছে এটা আপনি সবসময় একটু সচেতন থাকতে হবে। যে অ্যাওয়ারনেসটা যাতে প্রপার থাকে আপনার, হ্যাঁ? এটা রিডিউস দ্য লেভেল অফ রিস্ক। এভাবে আপনি রিস্কটা একটু কমাইতে পারেন পুরা সিস্টেমের। হুম? তারপরে আপনার comply with the contractual, legal, regulatory requirement and standards. আচ্ছা, এই যে কন্ট্রাক্ট বিভিন্ন সময় আপনার সাথে যার সাথে কন্ট্রাক্ট হবে একটা বড় যেমন জুম যারা বানাইছে, জুম হয়তো যে কোম্পানি বানাইছে সে বানায় নাই, যে চাইছে সে জুমেরটা বলছে যে এইভাবে আমি একটা সফটওয়্যার চাই। তো ও যখন বানাইছে ওর সাথে ওই যে বানাইছে যারা যে সফটওয়্যার কোম্পানিটা বানায় দিছে ওদের সাথে একটা কন্ট্রাক্ট হইছে। কন্ট্রাক্টের কন্ট্রাক্টের যে টার্ম গুলি এটা ঠিক মতো আমাদের সফটওয়্যারে রিফ্লেক্ট করতেছে কিনা। তারপরে সব দেশেরই একটা লিগ্যাল একটা রেগুলেটরি একটা বডি থাকে। ওদের অনেক নিয়ম কানুন থাকে যে সফটওয়্যার এটা করতে পারবে, এটা করতে পারবে না। ওইগুলি ফুলফিল করতেছে কিনা। তো আপনার ওইটার সম্বন্ধে একটা আইডিয়া থাকতে হবে। তারপরে একটা স্ট্যান্ডার্ড যে বিভিন্ন স্ট্যান্ডার্ড বডি আছে। যেমন আমাদের যে ওয়েবসাইট চালাই এরা W3 নামে একটা স্ট্যান্ডার্ড বডি আছে, হ্যাঁ? W3 এর যে রেগুলেশন আছে কিছু যে ওয়েবসাইটে এটা থাকতে পারবে, এটা এইভাবে হইতে হবে। হয়তো W3 এর রেগুলেশন গুলি আমরা মানা হইতেছে কিনা এটা দেখতে হবে সফটওয়্যার টেস্টারদের। হ্যাঁ, এই যে খুব কঠিন কিছু না, এসব খুব ইজি ব্যাপার। মনে হইতেছে একটু খুব কঠিন কিছু না। হ্যাঁ, তো সেফটি রেগুলেশন আছে যারা হোটেলে কাজ করছেন ওরা জানেন যে ফায়ার সেফটি টেফটি ওদের যে সফটওয়্যার টেস্ট আছে ওইগুলির রেগুলেশন গুলি ঠিক মতো ফুলফিল করতেছে কিনা, বা যারা দোকানে কাজ করছেন তারা দেখছেন যে 10টার পরে অ্যালকোহল বেচা যায় না, ওই সফটওয়্যার একটা শব্দ করে যখন ওই স্ক্যান করতে গেলে। এই যে একটা রেগুলেশন গুলি এগুলি ফুলফিল করতেছে কিনা এগুলি দেখা আর কি আপনাকে করা এই এগুলি আর কি সফটওয়্যার টেস্টারদের একটা আইডিয়া থাকতে হবে সবকিছুই। এটা লেখা থাকে, কাগজে লেখা থাকবে, আপনার কোনো সমস্যা নেই। তো ওইটা আপনাকে আইডিয়া থাকতে হবে এই আপনার এই লিগ্যাল ইস্যুগুলিতে যে যেভাবে ফুলফিল করার কথা এই লিগ্যাল ইস্যুগুলি ফুলফিল করার লেখা আপনার জানা দরকার নেই, ওই পেপারে লেখা থাকবে সমস্ত কিছু যে এই লিগ্যাল ইস্যুগুলি ফুলফিল করতে হবে। এটা ওই বড় যে ডকুমেন্টটা আছে ওইটাতে লেখা থাকবে। আপনি শুধু দেখবেন যে ওই ডকুমেন্ট অনুযায়ী এটা চলতেছে কিনা, এই আর কি, আর কিছু না। তারপরে তারপরে প্রশ্ন আপনার থাকতে পারে সফটওয়্যার টেস্টিং এর ক্লাসিফিকেশন দেখি। তো এই বিভিন্ন ভাবে বিভিন্ন বইতে বিভিন্ন জন ক্লাসিফিকেশন করে, কিন্তু আইএসটি কেবি চাইতেছে ক্লাসিফিকেশনটা আসলে এটা একদম স্ট্রেট এই দুইটা ভাবে প্রথমে করবে, যে স্ট্যাটিক টেস্টিং আর ডাইনামিক টেস্টিং। তো এই কেউ যদি ক্লাসিফিকেশন সম্বন্ধে আপনাকে প্রশ্ন করে যে সফটওয়্যার টেস্টিং এর ক্লাসিফিকেশন কি, আপনার ব্ল্যাক বক্স টেস্টিং বা হোয়াইট বক্স টেস্টিং ওইসব বলতে দেন না। আপনি সরাসরি বলবেন স্ট্যাটিক টেস্টিং আর ডাইনামিক টেস্টিং, এই দুইটা ভাবে আপনি সরাসরি ডিভিশন করে ফেলবেন, এই দুইটা স্ট্যাটিক টেস্টিং আর ডাইনামিক টেস্টিং। এখন স্ট্যাটিক টেস্টিংটা কি? স্ট্যাটিক টেস্টিংটা আমরা যে আগে বললাম না, ওই যে এই একই জিনিস আর বিভিন্ন জন বিভিন্ন বারবার বিভিন্ন নামে বলবে। আমরা একটু স্ট্যাটিস্টিক্স টেস্টিং সম্বন্ধে বললাম না, যে ইউজার রিকোয়ারমেন্ট টেস্ট প্ল্যান, তারপরে ইউজার রিকোয়ারমেন্ট টেস্ট প্ল্যান, তারপরে কি নাম, ওই টেস্ট ডিজাইন, যে পেপার ওয়ার্ক গুলি, যে ডকুমেন্ট গুলি, ওই ডকুমেন্ট গুলি যে পড়া, যে রিভিউ করার যে কাজগুলি, ওইটাই স্ট্যাটিক টেস্টিং। মানে কোনো সফটওয়্যার নিয়ে কোনো কাজ নেই, কোনো সফটওয়্যার এক্সিকিউশন না। উইদাউট সফটওয়্যার এক্সিকিউশনে যেগুলি কাজগুলি হয় ওইগুলি হলো উইদাউট সফটওয়্যার এক্সিকিউশনে কোনো কাজগুলি হলে যেটা পেপার বেস, শুধু পেপার পড়া, ওইটা হলো স্ট্যাটিক। যেটা পেপার পড়া ওইটা হলো স্ট্যাটিক টেস্টিং। হ্যাঁ, ওইটা ওই পেপারগুলি রিভিউ করা, বারবার পড়া, কোনো ভুল আছে কিনা দেখা। তো ওই স্ট্যাটিক টেস্টিং এর ওই রিভিউ গুলিকে 4টা ভাগে ভাগ করে। একটা ইনফর্মাল রিভিউ, হ্যাঁ, যেমনি একটা আছে ওয়ার্ক থ্রু, একটা টেকনিক্যাল রিভিউ, ইনস্পেকশন। এই 4টা ভাবে ওই 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 রিভিউটা তাড়াহুড়া করে পড়ে বা ওয়ার্ক থ্রু করে পড়ে। এই 4টা ভাবে, ওটা আমরা পরে আরো ডিটেল দেখবো। এই 4টা ভাবে ওই রিভিউটা করা হয়, স্ট্যাটিক টেস্টিংটা করা হয়, যেটা ডকুমেন্ট গুলি পড়া আর কি। হ্যাঁ, মানে সফটওয়্যার চালানো না, ডকুমেন্ট গুলি পড়া। আর সফটওয়্যার চালায় যে টেস্টিংটা করা হয়, যে টিবাই দেখলাম আমরা, যেটা আমরা করি, একটা নিউজ পেপার দেখেন, আপনি টিপান, একটা পেজ থেকে আরেক পেজে যাবে, বা একটা কমার্স সাইটে যান, হ্যাঁ, বা অন্য কোনো সাইটে যান, যে টিপানো একটা পেজ থেকে আরেক পেজে যাচ্ছে, আর ফিজিক্যালি যে দেখা, হ্যাঁ, এইটাই হলো আপনার সফটওয়্যার ডাইনামিক টেস্টিং এটা, হ্যাঁ। এই ফিজিক্যালি যেটা দেখা, যেটা আপনি এক্সিকিউশন বলে, বিভিন্ন সময় এটার নাম বিভিন্ন আসবে।
তো আপনারা ফ্যামিলিয়ার হয়ে যাবেন। একই জিনিস বিভিন্ন সময় বিভিন্ন নামে আসবে। তো এটা হলো ডাইনামিক টেস্টিং। হ্যাঁ? তো এটাই হলো এক্সিকিউশন, সফটওয়্যার এক্সিকিউশন। তো এটা এটার মধ্যে কয়েকটা ধরনের আছে। ইউনিট টেস্টিং আছে, তো ইন্টিগ্রেশন টেস্টিং আছে, সিস্টেম টেস্টিং আছে, ইউএটি টেস্টিং আছে, নন ফাংশনাল টেস্টিং আছে। এগুলি সবই আপনার ডাইনামিক টেস্টিং এর আন্ডারে। এটা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আছে যে কোনটা বা একটা অন্যটা দিয়ে দিবে, এটা মিলায় দিবে। তো আপনি এই ৫ টা জিনিস মনে রাখবেন। এগুলো জিনিস মনে রাখবেন যে ডাইনামিক টেস্টিং এর অংশ হলো ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, আ সিস্টেম টেস্টিং এন্ড ইউনিট টেস্টিং। এই জিনিসটা কিন্তু করে আপনার শুধু যে ডেভেলপার, কোডার, উনি ইউনিট টেস্টিং করে দেয়। আপনার কোনো চিন্তা করতে হবে না এটা নিয়ে। ইউনিট টেস্টিং গত ক্লাসে ইউসুফ ভাই খুব চমৎকার বলছে। ইউনিট টেস্টিংটা কি? তারপরে ইন্টিগ্রেশন টেস্টিংটা এটা আপনার চিন্তা করার দরকার নেই। এটাও কোডার করে দেয়। হ্যাঁ? যে ডেভেলপার যে সফটওয়্যারটা রাইট করে, কোডটা করে সেও করে দেয়। এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। ইন্টিগ্রেশন টেস্টিংটা এটা আমার জানার দরকার নেই আপাতত। যদিও গত সপ্তাহে ইউসুফ ভাই খুব ভালো মতো বলে দিছে। হ্যাঁ? তো আমরা পরে আলাপ করব, এটা জানবো। আপাতত আজকে তো টাইম প্রায় অনেকখানি কত। হ্যাঁ, তো এটা আবু ভাই, আহ, আমি আমি দেখাই দিব, অসুবিধা নেই, আমার কাছে কোড আছে। আমি ইউনিট টেস্টিং আপনি আপনি যে সময় হয় আমি তাহলে ওই দেখাই দিন ইউনিট নাহলে। টেস্টিংটা হ্যাঁ, এরপরে ওই আমার এই হ্যাঁ, আপনার ইন্টিগ্রেশন। টেস্ট কেস গুলো আমি আজকে দেখা দিব ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তারপরে আপনি সিস্টেম টেস্টিংটাই আমাদের কনসার্ন। আমাদের যে ইউএটি টেস্টিংটা আমাদের কনসার্ন কম, সিস্টেম টেস্টিংটাই আমাদের, যে ম্যানুয়াল টেস্টার যে আমরা যে কোর্সটা করতেছি, ম্যানুয়াল টেস্টের মেইন কনসার্নটা সিস্টেম টেস্টিংটা। তো সিস্টেম টেস্টিংটা কি? মানে সিস্টেম টেস্ট মানে পুরো সিস্টেমটা টেস্টিং। যে একটা সফটওয়্যার যা আছে পুরো সিস্টেম, যে জুমের সফটওয়্যার আমরা কথা বলছি, জুমের যে বিভিন্ন ফাংশনালিটি আছে, এই ট্যাব টিপাইলে এটা আসবে, এই ট্যাব টিপাইলে এটা আসবে, বা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে টিপ দিলে ড্রপ ডাউন আসে, অনেক কিছু আসে, তারপর ওইটা আসে, এটা আসে, ওইটাতে টিপ দিলে এটা আসে। যে এই যে পুরো সিস্টেমটা যে আছে, লাখ লাখ জিনিসপত্র আছে, ওই সিস্টেমটা ঠিক মতো চলতেছে কিনা টিপায় টিপায় দেখা। ঠিক আছে? এটা হলো পুরো সিস্টেমটা এন্ড টু এন্ড টেস্টিং, মানে একদম টপ টু বটম টেস্টিং। এটা হলো সিস্টেম টেস্টিং। এন্ড সিস্টেম টেস্টিং একটা অসংখ্য বড় জিনিস। হ্যাঁ, পুরো জিনিসটা পুরো সফটওয়্যারটাই টেস্ট করা ম্যানুয়ালি। এটাই আমাদের কাজ, এখানেই আমাদের কাজ। তো এটার মধ্যে বিভিন্ন টেস্টিং আছে। আপনার রিটেস্টিং আছে, স্মোক টেস্টিং আছে, স্যানিটি টেস্টিং আছে। এটা খুব কঠিন কঠিন নাম মনে হচ্ছে, ব্যাপারগুলি সহজ। তো এইগুলি সবগুলোই আমরা পরে পড়বো। এগুলি আপনার আপনার আমাদের কাজ, মানে ম্যানুয়াল টেস্টারদের কাজ হবে এই কোর্সের কাজ। হ্যাঁ, ম্যানুয়াল টেস্টাররা এই জায়গাটাই শুধু করে মেইনলি। আর ইউআইটি টেস্টিং হলো আপনার আপনি আপনার টেস্টের পরে, এই টেস্টের পরে সফটওয়্যারটা হয়ে গেলে তখন তো যে বানাইতে দিছে তার কাছে দেওয়া হয়। তখন ইউজার যেটা চেষ্টা করে, ইউজার ওদের মতো নিজের মতো করে টেস্ট করে। ওদের ওদের ওরা এখানে আপনার অফিসে বসে করতে পারে, আপনার কোম্পানিতে, বা ওদের ওদের অফিসে নিয়ে ওদের পরিবেশে ওইটা টেস্ট করতে পারে। হ্যাঁ, এটা হলো ইউএটি টেস্ট। তো ওই সময় আপনি চাইলে আপনাদের হয়তো কেউ নিতে পারে, কোনো টেস্টারকে সাথে নিতে পারে তারা, বা ওরা নিজেরা বসে বসে করে। তো ওই টেস্টগুলো হলো আপনার ইউএটি টেস্ট। ওইটা আপনার সাথে খুব কনসার্ন না। ওইটা ওরাই করে যারা বানাইতে দেয়। হ্যাঁ? তবে আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে, আপনি জেনে নিয়েন। এটা মানে এটা এইজন্য জানবেন। আর নন ফাংশনাল টেস্টিং মানে কি? ফাংশনাল টেস্টিংটা হলো এই যে টিপায় এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছি আমরা। এই একটা কলম কিনতে গেলে ই-কমার্স এটা কলমে টিপ দিলে আরেকটা পেজ আসতেছে, কলমের ডিটেইলস আসতেছে, তারপরে আমরা চেক আউটে যাচ্ছি। হ্যাঁ? এই যে কাজগুলি ফাংশনাল, এটা 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 যে আসলে সফটওয়্যারটা ঠিক মতো চলতেছে কিনা। হ্যাঁ? এটা হলো ফাংশনাল টেস্টিং। এটা হলো সফটওয়্যার ঠিক মতো চলতেছে কিনা মেইন জিনিস। এটা দেখি আমরা ফাংশনাল। আর নন ফাংশনাল কি? একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়াতে টাইম কতখানি লাগতেছে? সময় কতখানি লাগতেছে? বেশি সময় লাগতেছে নাকি অল্প সময় লাগতেছে? হ্যাঁ? এই যে এই টাইম হাবিজাবি এইসব, এই যে নন ফাংশনাল যেটা আছে, হ্যাঁ? সময় কোনটাতে হয়তো ১ সেকেন্ড বেশি লাগে, কোনটা ১ সেকেন্ড কম লাগে, এটাও দেখা হয়। তো এইগুলি তো ফাংশনাল না। এটা সময় বেশি লাগতেছে না কম লাগতেছে, এরকম অনেক প্যারামিটার আছে। তো এইগুলি হলো নন ফাংশনাল টেস্টিং। হ্যাঁ? তো নন ফাংশনাল টেস্টিং, তো এটা ডাইনামিক টেস্টিং এর একটা অংশ। তো ডাইনামিক টেস্টিং আমাদের কি? ইউনিট টেস্টিং এটা যে ডেভেলপার করবে, ইন্টিগ্রেশন টেস্টিং ডেভেলপার করবে, সিস্টেম টেস্টিংটা একেবারেই আমাদের কাজ। আর ইউএটি এটা যে বানাইতেছে সে করবে। আর নন ফাংশনাল টেস্টিং টাইম হাবিজাবি এসব দেখা। আচ্ছা, টেস্টিং এন্ড ডিবাগিং, এটা সফটওয়্যার ইউসুফ ভাই অনেকদিন ভালো বলছে। টেস্টিংটা কি? আসলে টেস্টিংটা করে আমরা, টেস্টিংটা করে টেস্টাররা। মেইনলি দেখে সফটওয়্যার ফাংশনালিটিটা দেখে। সফটওয়্যারটা চলতেছে নাকি ঠিক মতো।
মানে আপনি সফটওয়্যারের ভিতরে কি আছে কেমনে ই আছে, এক পেজ থেকে একটা টিপ দিলে একটা কিছুতে টিপ দিলে, একটা ট্যাবে টিপ দিলে ঠিক মতো যেটা আসার কথা, যে ড্রপ ডাউনে টিপ দিলে ড্রপ ডাউন ঠিক মতো আসতেছে কিনা, একটা পেজ থেকে আরেকটা পেজে যাচ্ছে কিনা, তারপরের পেজে যাচ্ছে কিনা ঠিক মতো। এই যে এই কাজগুলি এক্সিকিউটিং টেস্ট ক্যান শো ফেইলিউর। তারপরে এই যাচ্ছে না, যদি না যায়, একটা যেখানে যাওয়ার কথা যদি যায় তো ভালো, পাস। আর যদি না যায় সেটা হলো ফেইলিউর। হ্যাঁ, এক্সিকিউটিং টেস্ট ক্যান শো দ্য ফেইলিউর, যদি না যায় সেটা হলো ফেইলিউর, যে গেল না। হুম তো এই যে এটা একটা ডিফেক্ট, যে ফেল করলো এটাই ডিফেক্ট। তখন আপনি এটা জানাবেন সফটওয়্যারকে, এটাই কাজ। হ্যাঁ, যে এক পেজের থেকে আরেক পেজে যাওয়ার কথা, যে পেজ ওপেন হওয়ার কথা, যেভাবে ওপেন হওয়ার কথা সবকিছু লেখা থাকবে, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা যাচ্ছে না, এটা ফেল করলো। তাইলে ফেলটা মানে ডিফেক্ট আছে সফটওয়্যারে, তখন আপনি এটা ডেভেলপারে জানাবেন, আপনার হায়ার ম্যানেজমেন্টকে জানাবেন। হ্যাঁ, এই টেস্টিং এর কাজটা এটা, কিন্তু ডিবাগিং কিন্তু এটা না। অনেকে ডিবাগিং আর টেস্টিং মিলায় ফেলে। ডিবাগিংটা কিন্তু টেস্টারের কোনো কাজ না। এই যে সমস্যাটা পাওয়া গেল, যে আপনি এক পেজে যাওয়ার কথা আরেক পেজে গেল না, বা যেভাবে পেজটা ওপেন হওয়ার কথা, যে ফিচার থাকার কথা ওই ফিচার আপনি পান নাই, তখন এটা আপনি কোডার যে ডেভেলপার উনাকে জানাবেন। হ্যাঁ, আপনি আপনার টিম টিম লিডকে জানাবেন। তো যে ডেভেলপার সে কি করবে, কেন হইলো না ওটা রুট কজটা এটা অ্যানালাইজ করবে, কেন হইলো না, এটা কেন হইতেছে না, এটা কি ভুল হইলো, সে এটা রুট কজ বাই করবে, এটার কারণটা কি, এটা রুটে কি ঘাপলা, সমস্যাটা কি। হ্যাঁ, তো তারপরে সে ফিক্স করবে এটা। এই যে ফিক্স করার জন্য সে কতগুলি স্টেপ সে কোডিং এর জন্য কোডিং গুলি ঠিক করে। তো কোডিং ঠিক করার জন্য ডিবাগ করতে হয় তাদেরই করতে হয় এটা। হ্যাঁ, ওটা ডেভেলপমেন্টের কোডিং এর কাজ, প্রোগ্রামিং এর কাজ। তো ডিবাগটা প্রোগ্রামিং এর কাজ, এটা ভিতরের দিকে সফটওয়্যার কোডিং এর মধ্যে ডিবাগ। আর টেস্টিং কিন্তু কোডিং না, টেস্টিংটা শুধু আপনি ফাংশনালিটি দেখা। তো ডিবাগটা টেস্টারের কাজ না, ডিবাগটা হলো যে ডেভেলপার তার কাজ, সে ফিক্স করবে, সে বাইর করবে, যে ডিবাগ ইজ দ্য ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি দ্যাট ফাইন্ডস, অ্যানালাইজ এন্ড ফিক্স সাচ ডিফেক্ট। তো সে অ্যানালাইজ করবে, ফিক্স করবে, ফাইন্ড করবে, সবকিছু তারই কাজ। তো আপনার কনসার্ন হওয়ার কিছু নেই। ডিবাগ প্রশ্ন আসতে পারে, টেস্টিং আর ডিবাগিং এর পার্থক্যটা কি, এরকম প্রশ্ন আসতে পারে। তো এটা আপনি তো এটা থেকে পুরো জেনে দিয়ে দিবেন যে দুইটা এক জিনিস না, দুইটা আলাদা জিনিস। ডিবাগের কাজটা কি, ডিবাগ কি টেস্টার করে, এরকম প্রশ্ন আসতে পারে। ডিবাগ কি টেস্টারের কাজ? ডিবাগ কি টেস্টারের কাজ না, ডিবাগটা ডেভেলপারের কাজ, যে কোডিং করে তার কাজ। আচ্ছা, সফটওয়্যার টেস্টিং নেসেসারি কেন? হ্যাঁ, টেকনিক ক্যান রিডিউস দ্য ডেলিভারি টেকনিক। হ্যাঁ, আচ্ছা, এটা নেসেসারি কেন তো আমরা অনেকবারই বলে ফেলছি, যে এটা অনেক ধরনের প্রপার টেস্টিং না হলে পরে অনেক সময় মানে সফটওয়্যারটা ঠিক মতো যেভাবে চাইছে সেভাবে তো দিতে হয় না। হ্যাঁ, অনেক ধরনের প্রবলেম, সমস্যা হয়, যে ইউজার যেভাবে চাইছে, তারপরে আমরা ওইভাবে সফটওয়্যারটা যদি যে বানাইছে আসলে আমরা দেখি ঠিক আছে কিনা, না হলে তো সমস্যা, আপনি বুঝতেছেন। এখন আমরা যে টেকনিক গুলি আছে, আমরা যে সব শিখবো, যে টেকনিক গুলি শিখবো সফটওয়্যার টেস্টিং এর, হ্যাঁ, ওইটা প্রপার অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, ওই টেস্টিং এর প্র্যাকটিস গুলি অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট লেভেলটা কি? এখন আমি যে ওই যে ইউজার রিকোয়ারমেন্ট যেটা আছে, ওইটা একদম আর্লি পড়ে নিতে হবে। আমি যদি ইউজার রিকোয়ারমেন্ট না পড়ি সময় মতো, পরে যা ফেল করার পরে পড়ি, তাহলে কাজ হবে না। আমাকে ইউজার রিকোয়ারমেন্ট যে বড় ডকুমেন্টে আছে, ইউজার যেটা চাইতেছে, ওই যে কাগজটা, ওইটা টাইমলি পড়তে হবে। হ্যাঁ, আমাদের ইউজার অ্যাপ্রোপ্রিয়েট লেভেলটা মানে একদম প্রথমেই পড়তে হবে, লেভেলটা মানে প্রথম লেভেলে পড়তে হবে ওই ডকুমেন্টটা, এবং ওইটা ভালো মতো পড়তে হবে। হ্যাঁ, এই 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 প্র্যাকটিসটা করতে হবে। তারপরে আবার ওইখানে কারা পড়বে, কয়জন পড়বে, হ্যাঁ, কোন কোন পয়েন্টে কে পড়বে, ওই সবকিছু ওইটা টিম লিড অর্গানাইজ করবে। কিন্তু আমাদের রাইট লেভেলে রাইট কাজটা মানে করে ফেলতে হবে। এক্সিকিউশন আগে প্ল্যানটা ঠিক মতো করতে হবে, প্ল্যানিংটা রাইট রাইট টাইমে করতে হবে, ডিজাইনটা রাইট টাইমে করতে হবে। যদি এটা টেস্টারের কাজ না, এটা আপনার যে একটু বস থাকবে তারাই করবে, কিন্তু রাইট টাইমে রাইট জিনিসটা করতে হবে, রাইট লেভেলে করতে হবে। হ্যাঁ, এটাই বলছে এখানে প্রথমে। তবে হ্যাভিং টেস্টার ইনভলভ ইন রিকোয়ারমেন্ট রিভিউ স্টোরি করতে ডিটেক্ট দ্য আচ্ছা, আচ্ছা, একই জিনিস হচ্ছে এখানে, অনেক কিছু বারবার রিপিট করছে। হ্যাভিং টেস্টার ইনভলভ রিকোয়ারমেন্ট রিভিউ, ওই যে ইউজার রিকোয়ারমেন্ট যেটা বারবার বলতেছি, হ্যাঁ, টেস্টারকে ইনভলভ করতে হবে যে প্রথম থেকেই একেবারে। সফটওয়্যার যে বানানো যে সময় শুরু হইলো, সফটওয়্যার টেস্টার কাজ ওইখান থেকে শুরু। ইউজার রিকোয়ারমেন্ট যেখান থেকে যা দিবে ওই বড় ডকুমেন্টটা
সফটওয়্যার টেস্ট যে প্রোগ্রামার সে তো পড়া শুরু করে কাজ শুরু করলো, ওর মতো টেস্টারও ওইটা পড়বে। হ্যাঁ, ওই ইউজার স্টোরিটা পড়বে, হ্যাঁ, ওইটাতে কোনো যদি তার মনে হয় যে কিছু ডিফেক্ট আছে যেটা সম্ভব না, হ্যাঁ, তো ওইটা বলবে, এটা টিমকে বলবে, হ্যাঁ। এটাই প্রথম এই লাইনটাতে বলছে, এই প্রথম লাইনটাতে যে কোনো ওইটা পড়বে, পড়ে যদি ওনার মনে হয় যে কোনো সমস্যা হইতেছে আমার ওনার অভিজ্ঞতা থেকে ওইটা জানাবে, হ্যাঁ, প্রথম থেকে। তাহলে অনেক সমস্যা মানে এটা কোডারের জন্য অনেক ইজি হয়, টিমের জন্য অনেক সুবিধা হয় কাজটা। তারপর 2 নম্বর কি সিস্টেম ডিজাইনার। আচ্ছা, দ্য হ্যাভিং সিস্টার ওয়ার্ক ক্লোজলি উইথ দ্য সিস্টেম ডিজাইনার। আচ্ছা, এই যে বললাম যে পড়ার পরে, এই যে পড়ার পরে সফটওয়্যার টেস্টিং তে ইউজার রিকোয়ারমেন্ট যে বড় ডকুমেন্টটা ওইটা কিন্তু পায়ে কিন্তু কোডিং শুরু করে দেয় না। ওটা যারা কোডিং করার আগে ওরা সিস্টেমটা ডিজাইন করে, হ্যাঁ, প্রপার ডিজাইন করতে হয়, কয়েকটা স্টেজ আছে। তো ডিজাইনের সাথে টেস্টাররা যদি ওই ডিজাইনার যারা থাকে ওদের সাথে যদি কাজ করে, ওদের সাথে যদি কথাবার্তা বলে, ওদের ডিজাইনটা যদি দেখে, তাইলে আপনার ডিজাইনটা ওদের ডিজাইনটা যদি তখন দেখে, ওদের সাথে কথাবার্তা বলে, আপনারা তো ওই ডকুমেন্টটা পড়তেছেন, ওইটা নিয়ে ওদের সাথে কথা বললে, মানে ওদের জন্য সুবিধা হয়, আপনার জন্য সুবিধা হয়। ওরা কিভাবে ডিজাইনটা করতেছে, কোন মডিউলের সাথে কোন মডিউল যাচ্ছে, কোন পেজের পরে কোন পেজ আসবে, এই যে যাবতীয় সবকিছু, তাহলে আপনার একটা আইডিয়া চলে আসে। আর কোনো যদি আপনার মনে হইতেছে ওরা ভুল করতেছে, আপনি বলতে পারেন যে একটু এরকম এরকম হইতেছে, এরকম কি পেপারে কি এরকম লেখা আছে, তো ওদের একটু সুবিধা হতে পারে। তো having tester work closely with the system designer while the system is being designed can increase and each party understanding, মানে ওদের জন্য ভালো, each party understanding, হ্যাঁ, of design and how to test it। এখন ওদের জন্য ভালো হয়, আর আপনার জন্য কেমনে পরে আপনি যখন সফটওয়্যারটা পাবেন তখন কিভাবে টেস্টটা করবেন আপনি একটু প্ল্যান করে নিতে পারেন মনে মনে আগে থেকেই। এই জন্য যারা ডিজাইনার আছে তাদের সাথে একটু মানে ক্লোজ রিলেশনটা রাখাটা ভালো, রাখলেই ভালো। তো তারপরে আছে হ্যাভিং টেস্টার ওয়ার্ক ক্লোজলি উইথ দ্য ডেভেলপার। হ্যাভিং টেস্টার যারা আছে ডেভেলপার ডিজাইনারের সাথে কথা বললো, কাজ করলো একসাথে। তারপর তো ডিজাইনিং করার পরে ওইটা ওইটা চলে যায় যারা কোডিং করে, কোড লেখে তাদের সাথে। তো তাদের সাথেও একটা ভালো সম্পর্ক, ভালো মানে ওদের সাথেও ওরা কিভাবে কোডটা করতেছে ওটা দেখতে হবে। আপনার কোনো বক্তব্য থাকলে ওই লেভেলে দিতে পারেন, তাইলে মানে পরে সমস্যা হওয়ার আগের চেয়ে আগে থেকে অনেক অনেক সমস্যার সমাধান হতে পারে। আর আপনারাও পুরো কোডটা সম্বন্ধে একটা আইডিয়া পাওয়া যেতে পারে যে পরে যখন টেস্ট করবেন যে কোডটা কেমন হইতেছে, মানে কি কাজ করতেছে, কেমনে কাজ করতেছে, তাহলে আপনি যখন টেস্টে করবেন আপনার একটু সুবিধা হয়। এটা কোড বোঝার দরকার নেই, মোটামুটি আইডিয়া আর কি, মোটামুটি আইডিয়া। এটার জন্য প্রোগ্রামিং শিখতে হবে কোনো দরকারই নেই। এটা মোটামুটি আইডিয়া আর কি, যে একটা কোডের একটা মডিউল কিভাবে কাজ করতেছে, একটা মডিউল আরেকটা মডিউলের সাথে কিভাবে সম্পর্কিত, এই আর কি। তারপরে টেস্টিং having tested verify the verify, আচ্ছা ভেরিফাই টেস্টার ভেরিফাই এন্ড ভ্যালিডেট দ্য সফটওয়্যার prior to the release of the contract। এই যে ভেরিফাই এন্ড ভ্যালিডেট, ভেরিফাইটা যেটা না, এটা ভেরিফাই শব্দটা এটা প্রশ্ন পরীক্ষায় আসে। ভেরিফাই টেস্টার যে ভেরিফাই করে কেমনে, ওই ভেরিফাইটা মানে কি, ওই যে ডকুমেন্টগুলি যে পড়া ওইটা হলো ভেরিফাই করা। ওই যে প্রথম থেকে ইউজার ডকুমেন্ট প্ল্যান আগের বারবারই একই জিনিস আসতেছে, ওই যে ওইগুলি জিনিস করা, এটাই এসবই প্রশ্ন করে তারা। ওই যে বারবার ওই ডকুমেন্ট গুলিকে পড়া, ওইগুলিকে পড়ে ভেরিফাই। আর যখন ফিজিক্যালি যখন টপ সফটওয়্যারটা আপনি টিপাই টিপাই টেস্ট করবেন, এটা হলো ভ্যালিডেট। হ্যাঁ, তো এই এই আর কি, এই দুইটা জিনিস এখানে সফটওয়্যার পিরিয়ড টু রিলিজ দ্য ক্যান্ডিডেট ফেইলিউর। তো এই আপনি যে ভেরিফাইটা আগে, ভেরিফাই মানে আগে যদি পড়েন এবং এই পরে যদি টিপাই টিপাই দেখেন, দুইটাই আপনার সফটওয়্যার কোনো ফেল করে কিনা, সফটওয়্যার যেভাবে কাজ করার কথা ওইভাবে কাজ করতেছে কিনা, দুইটাতেই আপনাকে সাহায্য করে। দুইটা জিনিসই দরকার, ভেরিফাই, ভ্যালিডেট। মানে আগে পড়তে হবে, পরে পরে ফিজিক্যালি এক্সিকিউট করতে হবে সফটওয়্যারটা, তাহলে আপনি সফটওয়্যার কোনো ডিফেক্ট আছে কিনা, সফটওয়্যারটা ফেল করতেছে কিনা, ফেইলিউর আছে কিনা, হ্যাঁ, আপনি জেনে যাবেন ভালো করে। তাহলে দুইটা, ভেরিফাইটা জরুরি, ভ্যালিডেটটাও জরুরি। কি বলছে, কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড টেস্টিং ওয়াইল পিপল আর অফেন ইউজ ফেস করে। ও আচ্ছা, কোয়ালিটি অ্যাসুরেন্স এন্ড টেস্টিং। এই কোয়ালিটি অ্যাসুরেন্স বলে, কিউএ বলে, আবার কিউসি বলে অনেকে। হ্যাঁ, কোয়ালিটি অ্যাসুরেন্স জিনিসটা কি, আর আবার টেস্টার বলে। এই যে এই জিনিসগুলো মিলাই ফেলে যে কোয়ালিটি অ্যাসুরেন্সটা কি, হ্যাঁ,
তারপরে এইটার সাথে টেস্টিং কোয়ালিটি অ্যাসুরেন্সটা কিউএ মানে কি পুরো জিনিসটা মানে এই যে ম্যানেজমেন্ট যে বললাম না টেস্ট ম্যানেজমেন্ট টেস্ট লিড তারপরে টেস্টার সবাইকে নিয়ে কোয়ালিটি অ্যাসুরেন্স ব্যাপারটা মানে পুরো জিনিসটাই কোয়ালিটি অ্যাসুরেন্স যে প্ল্যানিং করাটা টেস্টিং কিভাবে করব তারপরে ইউজার রিকোয়ারমেন্ট পড়া হ্যাঁ যাবতীয় সবকিছু নিয়ে টেস্টার ম্যানেজার লিড টেস্ট লিড টেস্টার সবাইকে নিয়ে যে একটা ব্যাপার হ্যাঁ এইটা এই পুরো ফেজটাকেই আপনাকে কি কোয়ালিটি অ্যাসুরেন্স বলে হ্যাঁ যে টেস্টিং এর যাবতীয় যা আছে টেস্টিং এর সাথে মানে কোয়ালিটি দেখার সাথে জড়িত টেস্টিং তো কোয়ালিটি দেখা যে কোয়ালিটি দেখার সাথে যে যারা জড়িত সবাই এই টেস্টিং অ্যাসুরেন্সে পার্ট আর যারা মানে আপনার যে টেস্টারের যে কাজটা শুধু টেস্ট করা শুধুই টেস্ট করা প্ল্যানিংটা কিন্তু টেস্টারের কাজ না প্ল্যানিংটা দেখে ম্যানেজার বা টিম লিডের কাজ আরেকটা পুরো শুধু যে টেস্ট করা এটা হলো কি আপনার টেস্টারের কাজ বা কিউসির কাজ আর কিউ এর কাজ হলো পুরো সিস্টেমটা হলো কিউএ হ্যাঁ এই যে আপনি এখানে লেখা আছে এই পুরো সেকেন্ড পার্লে আছে কিউ কোয়ালিটি অ্যাসুরেন্স ইজ টিপিক্যালি ফোকাস অন অ্যাডহারেন্স টু প্রপার প্রসেস মানে প্রপার প্রসেসটা ফলো করা হইতেছে কিনা যে প্রসেসগুলি টেস্ট করার জন্য যে প্রসেসগুলি ফলো করতেছে কিনা হ্যাঁ এই যে প্রসেসটা কয়েকটা স্টেপ তো আছে প্রসেসের যে ইউজার রেকমেন্ড পড়া টেস্ট প্ল্যান করা এই যে প্রসেসগুলি এই পুরো প্রসেসগুলি ঠিক মতো পড়া হইতেছে কিনা ঠিক মতো ফলো করা হইতেছে কিনা এটাই হলো টেস্ট অ্যাসুরেন্স এই ইয়ের কাজ আপনার কিউ এর অংশ তারপরে এটা এই জন্য আমরা কনফিডেন্ট পাই যে প্রপার স্টেপটা প্রপার ভাবে ফলো করা হইলে আমরা একটা কনফিডেন্ট পাই না এই স্টেপ ফলো করা হয়েছে যে 5টা স্টেপ ফলো করার কথা 5টা স্টেপ প্রপার ভাবে ফলো করা হয়েছে যার ফলে আমরা কনফিডেন্ট না সব স্টেপই ফলো করা হয়েছে এবং অ্যাপ্রোপ্রিয়েট লেভেলে ফলো করা হয়েছে এটার জন্য আমরা কনফিডেন্ট পাই প্রপার ভাবে ফলো করার জন্য properly and workout created the process generally higher quality তো যে মানে আমরা এই প্রপার যে স্টেপগুলি ফলো করার করে যদি যে স্টেপস গুলি ফলো করার কথা সেই স্টেপস গুলি ফলো যদি আমরা করি তাহলে আমরা কনফিডেন্টলি বলতে পারি যে যে এটা হায়ার কোয়ালিটি হ্যাঁ এটা হুইচ কন্ট্রিবিউটস টু ডিফেক্ট প্রিভেনশন এটা আমরা যে স্টেপস গুলি প্রপারলি ফলো করছি তো এটা কোয়ালিটি ঠিক আছে এটা কোনো ডিফেক্ট নেই এটা ডিফেক্ট প্রুফ আছে যেহেতু আমরা স্টেপস গুলি যেটা ফলো করার কথা করছি এই আর কি এটা বলা আছে quality control involve the various activities including the test activities that support achievement and approve the level test activities are part of the overall software তো এই একই কথা ওইটাই মানে কোয়ালিটি কন্ট্রোল ইনভলভ ভেরিয়াস অ্যাক্টিভিটিস কোয়ালিটি কন্ট্রোলটা যেটা আছে কোয়ালিটি অ্যাসুরেন্স তো দেখলাম তো আমরা যে পুরো জিনিসটা কোয়ালিটি অ্যাসুরেন্স আর কোয়ালিটি কন্ট্রোল এটা যেটা আমরা টিবাই যে টেস্ট করে দেখা প্র্যাকটিক্যালি দেখা এটা কোয়ালিটি কন্ট্রোলের একটা অংশ বা আপনাকে যখন পড়তে ইউজার রিকোয়ারমেন্ট যে পড়া এটা কোয়ালিটি কন্ট্রোলের অংশ মানে যারা টেস্টার তারা এটা করে হ্যাঁ এই সাপোর্ট দেয় তো এই কাজগুলিও আমাদের কোয়ালিটির যে অ্যাচিভমেন্ট কোয়ালিটির সফটওয়্যার টেস্টিং এর যে কোয়ালিটি ওইটাতে এটাও কাজ লাগে কিউএ তো কাজ করে পুরোটা আর কোয়ালিটি অ্যাসুরেন্স ছোট এরিয়া কিন্তু এরাও মানে আপনার এটা প্রসেসের অংশ এগুলি মানে এসব ছোটখাটো হাবিজাবি প্রশ্ন আপনার পরীক্ষা দিয়ে দেয় এগুলি প্র্যাকটিক্যাল লাইফের দরকার নেই এসব গতদিন বলছে যে প্র্যাকটিক্যাল লাইফ আসলে এগুলি একই আমরা মোটামুটি কাছাকাছি ধরি কিন্তু এখানে পরীক্ষার জন্য এগুলি আসলে বা ভাইবার জন্য এগুলি একটু দরকার একটু খেয়াল করে পড়ে নিন একটু দেখেন আর কি তো এররটা কি বলে এরর ডিফেক্ট রিয়েল লাইফে আমরা যেরকম দেখি না এসব গতদিন বলছে উনি রিয়েল লাইফে ওনারা ওই মানে প্র্যাকটিক্যাল লাইফে একইভাবেই ধরা হয় খুব একটা হয় না কিন্তু পরীক্ষার জন্য দরকার যে এগুলি আছে এররটা কি এররটা হলো একটা পার্সন যখন মিস্টেক করে ওটাকে এরর বলে এটা নরমালি কোডাররা টেস্টাররা না কোডাররা যখন কোডিং করে তো যখন তারা মিস্টেকটা করে তো ওটাকে এরর বলে হ্যাঁ আর ওই এররটার জন্য ওই কোডিং এর জন্য এররটার জন্য হ্যাঁ যে ডিফেক্টটা হয়ে গেল সফটওয়্যারে ওইটাকে ডিফেক্ট বলে আর ওইটাকে বাগও বলে ঠিক আছে যদি ওই ডিফেক্টটা যদি মনে হয় যে এটা প্রপার ডিফেক্ট তখন এটা বাগ হিসাবে ধরা হয় যে এরর করলো যে এরর করার জন্য একটা ডিফেক্ট হয়ে গেল
আর ডিফেক্টটা মনে হয় যদি সত্যি ডিফেক্টই হয়, মানে সবাই যদি মনে করে না হয় এটা ভুলই হইছে, তাইলে ওইটাকে বাগ হিসাবে মানে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ বাগ, সবাই এটা বাগ বলে তখন এটাকে। হ্যাঁ? আর ফেইলিউরটা কি? ফেইলিউরটা কি? ফেইলিউরটা যে সফটওয়্যারটার জন্য ডিফেক্ট হওয়ার জন্য, ডিফেক্ট হলে তো যেভাবে চলার কথা, যে ইউজার রিকোয়ারমেন্ট এ যেভাবে লেখা আছে যে সফটওয়্যারটা এভাবে চলবে। এই পেজ এইটাতে চাপ দিলে এই পেজ ওপেন হবে। কিন্তু চলল না। তাইলে এটা ফেইল করলো। এইটা হলো ফেইলিউর। হুম? ইজি জিনিস, এটা বুঝে যাবেন আপনারা। আচ্ছা, এই যে কেন প্রেশার বেড়ে? এরর কারণটা কি? এটা বলছি। এখানে আপনি জানেন যে টাইম প্রেশার একটা, যখন কোডার যারা থাকে ওরা একটা স্প্রিন্ট থাকে। ২ সপ্তাহ সময় দেয় বা ৩ সপ্তাহ সময় দেয় বা ১ সপ্তাহ সময় দেয়। একটা টাইম প্রেশার এ থাকে সবাই। যারা কোডিং করে, যারা ডেভেলপার। তো এই টাইম প্রেশার এর জন্য অনেক সময় ভুল হয়ে যায়। এটা সবাই জানেন যে কোন টাইম প্রেশার হয়ে যায়। আ টাইম প্রেশার এর জন্য সবসময় ভুল হয়। তারপরে হিউম্যান ফলিবিলিটি। এই যে হিউম্যান এর তো অনেক সময় আমরা বিভিন্ন অন্যমনস্ক থাকি, অনেক সময় টায়ার্ড থাকি, এনার্জি লেভেল কম থাকে। এই যে এইসব বিভিন্ন সময় এইসবের জন্য অনেক সময় ভুল হয়ে যায়। হ্যাঁ? যে কেন ভুল হয় এসবের জন্য। যে ইনএক্সপেরিয়েন্স এর জন্য, এক্সপেরিয়েন্স কম থাকলে এটা হয়। তো ইনসাফিশিয়েন্ট স্কিল থাকলে এটা হয়। যে প্রজেক্টের জন্য যেসব স্কিল দরকার, আ তো ওই স্কিলটা যদি না থাকে, যেমন ম্যাথমেটিক্স এর স্কিল যদি দরকার হয়ে যায় কখনো, বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এর স্কিল যদি দরকার হয়ে যায় কখনো, ওই সাফিশিয়েন্ট স্কিল যদি না থাকে এটা ভুল হইতেই পারে। তো এটা একটা খেয়াল রাখতে হবে। মিসকমিউনিকেশন বিটুইন প্রজেক্ট পার্টিসিপেন্ট। আচ্ছা, যেমন আপনি এখন এই পুরা সিস্টেম, এই পুরো সফটওয়্যারটা কিন্তু একটা পুরা টিম ওয়ার্ক। এখন আপনার সাথে কমিউনিকেশন করতে হবে। আপনার সাথে ডেভেলপারদের সাথে কমিউনিকেশন করতে হবে, কথা বলতে হবে বা মেইল করতে হবে। আপনার সাথে টিম লিডদের সাথে কথা বলতে হবে। ডিজাইনারদের সাথে কথা বলতে হবে। আগেই যা বলছি। এই কমিউনিকেশনটা যে মিসকমিউনিকেশন হয়ে যায়, তখন সমস্যা হয়ে যায়। তো মিসকমিউনিকেশনটা খেয়াল রাখতে হবে। এটা আপনি যখন ইংলিশ ব্যাকরণের দিকে খেয়াল করার দরকার নেই। আপনি খেয়াল করবেন যে আপনি যা চাইতেছেন, যেটা বুঝাইতে চাইতেছেন সেটা ডেভেলপাররা বুঝলো কিনা। ব্যাকরণ, ইংলিশ গ্রামার দেখার দরকার নেই। আপনি বুঝাইয়া দিবেন যে ডেভেলপাররা আপনি যে সমস্যাটা পেয়েছেন যাতে ডেভেলপার বুঝে, আপনার টিম লিড যাতে বুঝে। এভাবে মেইলটা করবেন, এভাবে কথাটা বলবেন। চোস্ত ইংলিশ হওয়ার দরকার নেই। আপনি যাতে চোস্ত ইংলিশ হলে তো সবচেয়ে ভালো। যদি না হয় কোনো ঘাপলা নেই। আপনি এমনভাবে বলবেন যাতে বুঝতে পারে জিনিসটা। রিয়াল যে সমস্যাটা পেয়েছেন যাতে ওইটা বুঝতে পারে। তো মিসকমিউনিকেশনটা হয় যাতে না হয়। The complexity of the code, design, architecture. হুম? এই যে কোড কিন্তু অনেক সময় কমপ্লেক্স থাকে, ডিজাইন, আর্কিটেকচার। কোড কোড থাকে যেটা, এটা একটা, তার কোডের উপর লেভেলে যেটা থাকে ডিজাইন, ডিজাইনের উপর লেভেলে থাকে আর্কিটেকচার, হ্যাঁ? যে এই যে সমস্যাগুলি, এটা অনেক সময় কমপ্লেক্স থাকে। তো এই কমপ্লেক্স এর জন্য অনেক সময় ভুল হয়ে যায়। এই যে এত কমপ্লেক্স এর জন্য অনেক, তো একটা ছোটখাটো একটা ২টা পেজ না, শত পেজ, লাখ লাইন কোড থাকে। তো এই অনেক কমপ্লেক্স হয়ে যায়। তখন এইসব মেইনটেইন করতে যায় একটু ঝামেলা হয়ে যায়। তো কমপ্লেক্সিটির জন্য অনেক সময় এরর হয়। ঠিক আছে? তারপরে মিসআন্ডারস্ট্যান্ডিং, তো ইন্ট্রা সিস্টেম অ্যান্ড ইন্টার সিস্টেম, আচ্ছা, ইন্ট্রা সিস্টেম, ইন্ট্রা সিস্টেমটা হলো মানে ২ টা ডিফারেন্ট সিস্টেমের মধ্যে কমিউনিকেশন, ২টা ডিফারেন্ট সিস্টেমের সিঙ্গেল ইউনিট মডিউল গুলিকে কমিউনিকেট করা। আর ইন্টার সিস্টেম হলো একই সিস্টেমের মধ্যে ২ টা আলাদা সিস্টেম না, একই সিস্টেমের মডিউলের মধ্যে কমিউনিকেট। তখন একটা সফটওয়্যারের মধ্যে অনেক ধরনের মডিউল থাকে। এখন আপনাকে টেস্ট করতে হবে, যে আপনাকে বলা হইলো যে আপনাকে লেখা থাকবে, আপনি নিজে বুঝতে হবে না। লেখা থাকবে যে অ্যা এক মডিউল নাম্বার 1, 2, 3, হ্যাঁ? ইন্টার রিলেট করবে, তুমি ওভাবে টেস্ট করবা। যে একটার সাথে একটা কমিউনিকেশন হচ্ছে কিনা। ইন্টারফেস ঠিক মতো কাজ করতেছে কিনা। এটা লেখা থাকবে। তো এটা আপনি দেখবেন ওই সময়। আবার অন্য সিস্টেমের সাথে ইন্ট্রা সিস্টেম যেটা, অন্য একটা ইসের সাথে আ অ এই মডিউল ঠিক মতো কাজ করতেছে কিনা। এগুলি লেখা একটু কঠিন মনে হইতেছে। কিন্তু এটা আপনার কাছে লেখা থাকবে, ডকুমেন্টেশন থাকবে, যে তুমি এটা যখন টেস্ট করবা এটা দেখবা, এটার কোনো সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ? এই জিনিস আপনি গেলে ওটা লেখা থাকবে। যে ইন্টার মডিউল গুলি বা ইন্ট্রা মডিউল গুলি ঠিকমতো কাজ করতেছে কিনা। এই এই এইটা এটা যদি আবার একটু, আপনি যদি মডিউল গুলি বুঝতে একটু ভুলে যান, এটা সোজা জিনিস, আপনি মানে তাও ভুল হয়ে যায়। এইটাই লেখছে যে এসব যখন একটু ভুল হয়ে যায়, তখন আপনার এরর গুলি হয়ে যায়। হ্যাঁ? এটা একটু খেয়াল রাখবেন। আর নিউ আনফ্যামিলিয়ার টেকনোলজিস। তো ফ্যামিলিয়ার টেকনোলজিস একটু, আমি তো জুম জানতাম না। আমি তো জুমে কথাই বলিনি। এখানে এসে জুমে আমার কথা বলতে হইতেছে। আমি তো যার ফলে আমি আপনার এই এ এ আগে জেনে নিতে হবে। তো এটা খুব কঠিন কিছু না। একটু জেনে নিলেই হয়। তো নিউ আর কিন্তু না জানলে অনেক সময় ঘাপলা ভুল হয়ে যায়। এই যে না জানলে এটা এরর হয়। নিউ আনফ্যামিলিয়ার টেকনোলজিস এর জন্য। হ্যাঁ? আচ্ছা।
তো এই আরকি এ পর্যন্তই আজকে। আরো আমরা তো ১ম ফান্ডামেন্টাল নিয়ে আমরা এটা বললাম। এটা আমরা ফান্ডামেন্টাল এর ২ টা ৫ টা অংশ ছিল। যে ১ম চ্যাপ্টারের ৫ টা অংশ ছিল। ৫ টার ২ টা অংশ আমরা আজকে মোটামুটি টাচ করলাম। আর এটা অনেক থিওরি বেসড হইছে। অনেকের জন্য একটু ঘাপটা হইছে, একটু ঝামেলা হইছে। তো এটা আমরা সামনের দিন আরো আসলে রিয়াল লাইফ এ কাজটা হয় ওভাবেই আমরা চেষ্টা করব যাতে রিয়াল লাইফ এ এটা কাজটা কিভাবে হয় ওইটা একটু বইলা তারপর আবার আমরা সেই আইএসটিকিউবি পরীক্ষার যা এই থিওরি গুলো আবার পড়বো। এই ধরনের চিন্তা ভাবনা করতেছি আরকি। কারণ সবাই অনেকের জন্য এটা সুবিধা হয়। তো এটা আজকে প্রায় সময় মনে হয় শেষ। আর হ্যাঁ, হ্যাঁ, আমরা জাযাকুল্লাহ খাইরান। থ্যাংক ইউ আবু ভাই, হুম, অনেক সুন্দর আচ্ছা, বলছেন। আমি ওই জাস্ট কিছু ক্লারিফিকেশন এর জন্য কিছু জিনিস শেয়ার করব। আবু ভাই, আপনি শেয়ারিংটা স্টপ করেন, তখন আমি কিছু আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে। এই যে দেখতে পারতেছেন, এইটা একটা ডায়াগ্রাম, ঠিক আছে? এই রিকোয়ারমেন্ট, যে আবু ভাই যে বারবার বলতেছিল রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস গুলা করতে হবে। এখন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস গুলো আমাদেরকে রিকোয়ারমেন্টের যে ডকুমেন্টটা আবু ভাই বারবার বলতেছিল এটা পড়তে হবে। এই আমাদেরকে ডকুমেন্ট দেওয়া হবে। ডকুমেন্টে যারা বিজনেস অ্যানালিস্ট তারা এই ধরনের ডায়াগ্রাম গুলা থাকবে, লেখাও থাকবে, আর এই ধরনের ডায়াগ্রাম গুলা থাকবে। এই যে ডায়াগ্রামটা আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে লগ ইন এর ডায়াগ্রাম। বুঝছেন? এই ডায়াগ্রামটা দেখলে আমি পুরো বুঝতে পারবো সিস্টেমটা কি কাজ, লগ ইনটা কিভাবে কাজ করবে। ঠিক আছে? দেখেন, আমরা এখানে দেখতেছি, এখানে লগ ইন পেজ, মানে এইটা হচ্ছে ইউজাররা দেখবে। এই অংশটা এখানে ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড দিবে, লগ ইন বাটনে ক্লিক মারবে। ক্লিক মারার পরে এটা আমাদের যে ভ্যালিডেশন, আমাদের যে কোড আছে, কোডটা কিভাবে ভ্যালিডেট করবে, কোডটা এখানে আসবে, আইসা চেক করবে সে ইজ ভ্যালিডটা কি, যে এই ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটি কারেক্ট কিনা, যে ইউজার নেম দিছে বা পাসওয়ার্ড দিছে এটা কারেক্ট কিনা। যদি এটা কারেক্ট হয় তাইলে সে লগ ইন করবে, মেম্বার রেজিস্ট্রেশন ডান, এই যে এখানে এই পেজ দেখাবে। আর যদি এটা ভ্যালিড না হয় তাইলে এই পেজ দেখাবে, এই নো। ঠিক আছে? সরি, ইউজার নেম পাসওয়ার্ড এরর। এই ধরনের ডায়াগ্রাম থাকবে। এই ডায়াগ্রাম গুলো অনেক কমপ্লিকেটেড হয়, এটা একটা সিম্পল, আমি সিম্পল ডায়াগ্রামটা পিক আপ করছি কারণ আপনাদের বোঝার সুবিধার্থে। তার মানে এখানে বোঝা যাইতেছে কি, যে এখানে লগ ইন পেজটা এইভাবে থাকবে। এইটা থেকে যখন ইউজার নেম পাসওয়ার্ড দিবে, যদি কারেক্ট পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড হয় তাইলে এই পেজটা, মেম্বার রেজিস্ট্রেশন পেজটা শো করবে। আর যদি রং পাসওয়ার্ড হয় বা রং ইউজার নেম হয় তাহলে এই পেজটা, বামের পেজটা শো করবে। কারেক্ট হইলে ইয়েস, আর রং হইলে নো। তো এখানে এই যে ইজ ভ্যালিড, এখানে অনেক ধরনের ডায়াগ্রাম এটাতে থাকবে। এটা ডেটাবেজে কানেক্ট হবে, কানেক্ট হয়ে ডেটাবেজ থেকে ডেটা নিবে, নেওয়ার পরে এটা ম্যাচ করবে, এই ধরনের অনেক কিছু আছে, বাট এটা সিম্পল একটা ডায়াগ্রাম। তো এই যে এইটা দেখে, এই ডায়াগ্রামটা দেখে আমরা আমরা আমাদের এই টেস্ট কেস লিখতে পারবো। কিভাবে লিখবো? যে ডায়াগ্রাম দেখলে আমরা বুঝতে পারতেছি যে এখানে আমরা কি টেস্ট করতে হবে, যে ইউজার যদি কারেক্ট পাসওয়ার্ড দেয়, কারেক্ট ইউজার নেম কারেক্ট পাসওয়ার্ড দেয়, তাইলে ইউজার এই পেজটা আমরা দেখব। আর যদি রং পাসওয়ার্ড দেয়, রং ইউজার নেম দেয়, তাইলে এই পেজটা দেখব। তো এইটা আমাদের দুইটা, এইটা হচ্ছে পজিটিভ টেস্টিং, আমরা নেগেটিভ টেস্টিং বলি নাই আমরা আগে কখনো। এইটা হচ্ছে নেগেটিভ, এই যে নো যে সাইড, এটা হচ্ছে নেগেটিভ টেস্টিং। আমাদেরকে সবসময় পজিটিভ টেস্টিং করলে হবে না, আমাদেরকে নেগেটিভ টেস্টিং করতে হবে। এখন দেখেন, আমরা যদি এখানে এই ইয়েতে যাই, অ্যামাজনে যাই, ঠিক আছে? এখানে এই এখন আমি সাইন আউট করছি, ঠিক আছে? আমি সাইন আউট করার পরে আমি যদি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিছি, দেখছেন? there was a problem। এই যে প্রবলেমটা দেখাইছে, কারণ এটা হচ্ছে রং, এটা এই ইমেল অ্যাড্রেসটা তাদের কাছে নাই। ঠিক আছে? এটা হচ্ছে নেগেটিভ টেস্টিং। আপনাকে নেগেটিভ টেস্টিং করতে হবে। যখন কোনো একটা টেস্টিং করবেন, তখন নেগেটিভ টেস্টিংও করা লাগবে। সবসময় যে কারেক্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছেন, ঢুকে গেছে, এটা ভালো, এটা পজিটিভ টেস্টিং। কিন্তু যখন রং ইউজার নেম দিবেন যাতে এই ইনফরমেশনটা দেখায়, এইটাও আপনাকে টেস্টিং করতে হবে। তো এই যে ডায়াগ্রামটা দেখছেন, এই ডায়াগ্রামটা হচ্ছে আমাদের, এই ধরনের ডায়াগ্রাম আমাদেরকে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশনে দেওয়া হবে। এগুলা আমাদেরকে দেখিয়া আমাদেরকে টেস্ট কেস গুলা লিখতে হবে। তো দেখেন এখানে যখন এই
তারপরে আরেকটা যেটা আবু ভাই বলছিল যে রিপোর্টিং করা, আমরা যখন কোনো বাগ পাবো, প্রবলেম পাবো, তখন এটা রিপোর্ট করতে হবে। ঠিক আছে, এটা রিপোর্ট কাকে করব? এই রিপোর্ট আমাদেরকে কিভাবে আমরা রিপোর্ট করব? তো দেখেন, এখানে রিপোর্ট করতে হলে আমাদেরকে এখানে এইভাবে আমাদেরকে এরকম একটা টুল দেওয়া হবে, জিরা বা এই যে কোনো যে অনেক কোম্পানি, কেউ আছে ম্যান্টিস ইউজ করে, কেউ জিরা। এখন জিরাই সবচেয়ে বেশি ইউজ হয় ওয়ার্ল্ডে এখন। আমি যতটুকু জানি, আমি যে কয়টা কোম্পানিতে কাজ করছি তারা সবাই জিরা ইউজ করছে। অনেক আগে, প্রায় 10 বছর আগে একটাতে ছিলাম, সেটাতে ম্যান্টিস ইউজ করতো তারা। এখন ম্যান্টিসটা একদম পুরনো হয়ে গেছে, ওইটা ফ্রি পাওয়া যায়। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই ধরনের একটা বাগ ক্রিয়েট করতে হবে। আপনি এখানে ক্রিয়েটে মারবেন। তারপরে এই যে এখানে আপনি এই যে বাগ আছে, আপনি একটা প্রবলেম পাইছেন, বাগ পাইছেন, আপনাকে এখানে বাগ সিলেক্ট করতে হবে। আর এই প্রজেক্টটা, আপনি যে প্রজেক্টে কাজ করতেছেন, আপনার টিমের নাম, আপনার টিমগুলা বিভিন্ন প্রজেক্ট থাকে, আপনার টিমটা যদি ফ্রন্ট এন্ড হয়, টিমগুলোর নাম দেওয়া হয় বিভিন্ন, আপনি নাম সিলেক্ট করতে হবে। আপনি সামারি দিবেন যে লগইন ফেইলিউর। আপনার যদি প্রবলেমটা হয় এই ধরনের, সামারিটা মানে সামারিটা চেষ্টা করতে হবে যে এইরকম হবে যে এটা মোটামুটি এক্সপ্লেইন করে এই প্রবলেমটা কি। আমি কি বলছি, লগ ইন ফেইলস উইথ কারেক্ট ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। কারেক্ট ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন ফেইল করে। তো আপনি এইভাবে এই সামারিটা লিখতে হবে। এরপরে আপনি এখানে ডিসক্রিপশনে আসবেন। এখানে অনেকগুলো ইনফরমেশন আরো এখানে আছে, যেগুলো সব জায়গায় থাকবে না, সব কোম্পানিতে সমান না। এই ইনফরমেশনগুলো আমি যাবো না এগুলোতে এত ডিটেইলসে। এখানে আপনি এখানে যেটা থাকতে হবে ডিসক্রিপশনে, যেটা আপনাকে দিতে হবে, যে আপনি স্টেপস গুলো দিতে হবে। স্টেপস এর 1 নম্বর হচ্ছে আপনার এন্টার ইউজার নেম। আপনাকে এখানে দিতে পারেন, আপনি গো টু লগইন পেজ। 2 নম্বর হচ্ছে এন্টার ইউজার নেম। 3 নম্বর হচ্ছে এন্টার পাসওয়ার্ড। 4 নম্বর হচ্ছে ক্লিক লগইন বাটন। এরপরে আপনি দিবেন হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট। আপনার কি এক্সপেক্টেড হচ্ছে ইউজার এবল টু লগ ইন রেজিস্ট্রেশন। আমরা যদি এই পেজটা ফলো করি, এই ডায়াগ্রামটা ফলো করি, তাহলে যদি এটা এক্সপেক্টেড রেজাল্ট কি হবে, যদি এইটা ইউজার নেম পাসওয়ার্ড কারেক্ট হয়, তাহলে মেম্বার রেজিস্ট্রেশন পেজ শো করার কথা। তো আমরা এখানে লিখবো কি, এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে মেম্বার রেজিস্ট্রেশন পেজ শোন। আর অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে কি, অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে যে এই প্রবলেম আপনি যেটা শো করতেছে, এটা শো না করে, এই কারেক্ট পেজ শো না করে কি কি শো করতেছে সেটা আপনাকে দেখাবে। ইউজার, তো আপনি বলবেন যে এই মেম্বার রেজিস্ট্রেশন পেজ ডাজন্ট শো, অথবা আপনার যদি কোনো এরর শো করে, তাহলে আপনি এই এররটা এখানে বলবেন যে অমুক এরর, লগইন এরর শো করতেছে, লগইন এরর ডিসপ্লে। এই ইনফরমেশন গুলা, এই হচ্ছে বেসিক ইনফরমেশন একটা বাগ রিপোর্টিং করার জন্য। এইটা যখন আপনি লিখবেন, লেখার পরে এই যে আবু ভাই বলছিল যে আপনি সবাইকে রিপোর্ট করতে হবে, এইটা লেখার পরে এইটা যখন আপনি সাবমিট করবেন, এখানে যে এই টিমে যারা আছে, আপনি এটা অ্যাসাইন করতে পারবেন। এটা যখন ক্রিয়েট করবেন তখন অ্যাসাইন করবেন, মাল্টিপল পারসনকে অ্যাসাইন করা যায়। এই সবাই যায় না, আপনি ইন্ডিভিজুয়ালি কাউকে বলতে হবে না যে ভাই এটা পাইছি। এটা যখন মানুষের কাছে অ্যাসাইন করবেন, ডেভেলপারের কাছে অ্যাসাইন করবেন, তখন এই এইভাবে মনে করেন, এইভাবে এখানে মাল্টিপল, আপনি এই যে অ্যাসাইনি আছে, তারপরে এখানে এই রিপোর্টার আছে, আপনি এখানে মাল্টিপল পারসনকে অ্যাসাইন করতে পারবেন। এখান থেকে আপনি মানুষগুলোকে সিলেক্ট করতে পারবেন কাকে কাকে আপনি অ্যাসাইন করবেন। আর এরপরে এখানে এখানেও আপনি অ্যাসাইন করতে পারবেন এইভাবে। আপনার আপনি এখানে অ্যালান জর্ডান দিলে, এখানে অ্যালান জর্ডান এখানে অ্যাসাইন হয়ে গেছে। আপনি যদি এখানে আমি এই শ্রীনিবাস দেই, এখানে শ্রীনিবাস অ্যাসাইন হয়ে গেছে। এটা সেভ করলে তাদের কাছে ইমেল চলে যাবে যে তোমাকে এখানে অ্যাসাইন, এইটাতে তোমাকে দেখতে বলা হয়েছে। ঠিক আছে, তো এই যে বিষয়টা আছে, এইভাবে আপনাকে রিপোর্টিং বাগগুলো রিপোর্ট করতে হবে।
আমি বলছিলাম রিপোর্টিং, আরেকটা জিনিস আমি দেখাবো বলছিলাম, সেটা হচ্ছে টেস্ট কেস। টেস্ট কেস গুলা, একটা টেস্ট কেস দেখাই, এটা আমি মনে করি আপনাদের জন্য ইয়ে হবে, বেনিফিশিয়াল হবে। এই এই যে একটা টেস্ট কেস আছে, ঠিক আছে? এখন মনে করেন এখানে এই টেস্ট কেস গুলা সাধারণত ওই যে আবু ভাই বলছিল যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, এই যে আমাদের যে রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে, এই যে রিকোয়ারমেন্টটা, এটা অ্যানালাইজ কইরা, এই রিকোয়ারমেন্ট অ্যানালাইজ করে আমরা কি করব, এইভাবে টেস্ট কেস লিখব। এই টেস্ট কেস গুলো এইভাবে লেখা হবে এবং এই টেস্ট কেস গুলো আপনাদেরকে দেওয়া হবে, এগুলাই আপনারা এক্সিকিউট করবেন। আবু ভাই বলছিল যে আপনাদেরকে জানতে হবে না, সাধারণত আপনারা যখন জয়েন করবেন, বেসিক্যালি ভেরি লাইকলি একদম জুনিয়র লেভেলে জয়েন করবেন, তখন আপনাদেরকে এইভাবে টেস্ট কেস গুলো দেওয়া হবে, এই ধরনের টেস্ট কেস দেওয়া হবে। আপনি এই টেস্ট কেসটা ওপেন করবেন, ওপেন করার পরে এইটা পড়বেন, প্রি কন্ডিশন কি, এটাতে কিছু প্রি কন্ডিশন আছে। এরপরে আপনি স্টেপ গুলা কি, এই লগ ইন টু এসিএ, ক্লিক অন অ্যাকাউন্ট ম্যানেজার, ব্লা ব্লা ব্লা, এই সবগুলো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আর এরপরে এক্সপেক্টেড রেজাল্ট দেওয়া হবে। 1 নম্বর লগ ইন টু এসিএ হইলে আপনাকে এখানে রেজাল্ট কি, এক্সপেক্টেড রেজাল্ট হবে লগ ইন এসিএ সাকসেসফুলি। 2 নম্বর ক্লিক অন অ্যাকাউন্ট ম্যানেজার, এটা করলে কি হবে, অ্যাক্সেস ইনটু অ্যাকাউন্ট ম্যানেজার পেজ সাকসেসফুল, ঠিক আছে? 3 নম্বর স্ক্রল ডাউন আনটিল অ্যাটাচমেন্ট সেকশন ডিসপ্লে, অ্যাটাচমেন্ট ডিসপ্লে অ্যাজ এক্সপেক্টেড। এইভাবে আপনাকে এই স্টেপগুলা দেওয়া থাকবে আর এক্সপেক্টেড রেজাল্টগুলো দেওয়া থাকবে। এখন যদি আপনি একটা স্টেপ করছেন, এই লগ ইন এসিএ, এই স্টেপটা আপনি করছেন, কিন্তু এই রেজাল্টটা আপনি পান নাই, এক্সপেক্টেড রেজাল্ট, তখন এটা বাগ। আপনি এই স্টেপটা করছেন, এই রেজাল্টটা পান নাই, এটা একটা বাগ। সব ক্ষেত্রে এই ধরনের এই 5টা এক্সপেক্টেড রেজাল্ট থাকবে না। অনেক সময় আছে এই 5টা স্টেপ করার পরে একটা এক্সপেক্টেড রেজাল্ট দিবে, এখানে 5টা দিছে কিন্তু কখনো কখনো একটা। তো এই আপনার প্রত্যেকটা স্টেপ করার পরে এই যে আপনার রেজাল্ট, এটা যদি না পান তাহলে এটা একটা বাগ। আর অনেক সময় আছে যদি 5টা করার পরে একটা রেজাল্ট দেয় যে এটা পাইতে হবে, তাহলে এটা যদি না পান তাহলে এটা একটা বাগ। তো বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই স্টেপগুলো ফলো করতে হবে। আপনি এই একটা প্রথম স্টেপ করবেন, চেক করবেন, অথবা প্রথম স্টেপ করবেন, দ্বিতীয় স্টেপ করবেন, তৃতীয় স্টেপ করবেন, 4 নম্বর করবেন, 5 নম্বর করবেন। এরপর একটা এটা মিললে ঠিক আছে, পাস। আর যদি না মিলে তাহলে এটা একটা বাগ, ঠিক আছে? আর যদি মনে করেন এই স্টেপগুলো আপনি ফলো করতেছেন, এখানে মাঝখানে একটা স্টেপ অনেক সময় মিসিং হইতে পারে, তখন এইটা আপনাকে, অনেক সময় আছে যে মাঝখানে যদি স্টেপটা অ্যাড করা হয়, তখন আপনাকে এটা কমিউনিকেট করবে। ওই যে আবু ভাই বলছিল যে আপনাকে কমিউনিকেট করতে হবে সবার সাথে। আমি আগের ক্লাসে বলছি ডেভেলপারদের সাথে কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য কমিউনিকেশনটা তারা খুব সিরিয়াসলি দেখে এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে। আপনার যদি কোনো স্টেপ, সাধারণত এগুলো মিসিং হয় না, এই আপনাদেরকে যেগুলো দেওয়া হবে মিসিং হবে না। যদি মিসিং হয় তাহলে ডেভেলপার আপনাকে বলে দিবে এখানে স্টেপ একটা মিসিং আছে, আপনি এটা অ্যাড করে নেবেন, অথবা তারা অ্যাড করে দিবে। আর ওই স্টেপটা ফলো করে, তখন বেসিক্যালি এই স্টেপগুলো ফলো করবেন। ফলো করার পরে এক্সপেক্টেড রেজাল্ট যদি মিলে যায়, তাহলে এই টেস্ট এটা পাস করছে। তখন আপনি এইটাকে এভাবে আপনার এটা এডিট করে, এই যে আপনার এটা আমাদের যেহেতু অটোমেশনের, মনে করেন টেস্ট স্ট্যাটাস, এই যে এখানে ডান, এই যে টেস্ট স্ট্যাটাস দেওয়া হয়েছে, এটা ডান, আপনি ডান লিখবেন, তখন এটা ডান হয়ে গেলে মানে আপনি টেস্ট করে ফেলেছেন, এটা কমপ্লিটেড, এটা কোনো বাগ পাওয়া যায়নি, ঠিক আছে? এখন এই যে এটা হচ্ছে একটা টেস্ট কেস, এটা হচ্ছে টেস্ট কেস, লগ ইনের একটা টেস্ট কেস যেখানে লগ ইন করা হয়। তো এই দুইটা জিনিস আমি দেখাইতে চাইছিলাম। আর আলহামদুলিল্লাহ দ্যাটস, আমি মনে করি এটা আমাদের 9টা 19 হয়ে গেছে, আমাদের অলরেডি অনেক টাইম গেছে। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আর আমরা ইনশাল্লাহ যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করব আনসার করতে। একজনে প্রশ্ন করছে, সালাম ভাই, দিস টেস্টিং হ্যাজ এনি ভ্যালু ফর মেডিকেল ম্যানুফ্যাকচারিং সেক্টর? আমরা শুধু এখানে সফটওয়্যার ইন্ডাস্ট্রি সফটওয়্যার টেস্টিংটাই করাইতেছি। না, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা মেডিকেল ইন্ডাস্ট্রিতে এটা কাজে লাগবে, অনেক 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 জব আছে। মেডিকেল ইন্ডাস্ট্রিতে যদি সফটওয়্যারটা হয়, সফটওয়্যার মেডিকেল ইন্ডাস্ট্রিতে যে সফটওয়্যার আছে ওগুলা টেস্টিং করতে পারবো, কিন্তু মেডিকেল একই ইকুইপমেন্ট একই একই জিনিস, একই সফটওয়্যার আপনি হ্যাঁ এই বেসিক দিয়ে ওখানে কাজ করতে পারবে। হ্যাঁ।
তো মেডিকেল ইন্ডাস্ট্রি যদি মেডিকেল সফটওয়্যার টেস্টিং হয় তাহলে হ্যাঁ, এটা কাজ করতে পারবে না। আর should we memorize the information that we showing in the slides? ওয়েল ইনফরমেশন গুলো যেগুলো স্লাইডে দেওয়া হয়েছে এগুলা এগুলা জানা থাকলে আপনি আইএসটিকিউবিতে পরীক্ষা দিতে গেলে আপনার জন্য সুবিধা হবে। নইলে আপনি যদি ইনফরমেশন না জানেন তাইলে আইএসটিকিউবির প্রশ্নগুলো আবু ভাই বলছে এগুলো একটু তারা কনফিউশন কইরেই দেয় যে আপনার ৪টা যে অপশন দিবে আপনাকে ৪টার থেকে একটা সিলেক্ট করবেন। ওই একটা আপনাকে এমন ভাবে দেয় যে ওইটা অনেক সময় দেখা যাবে ২টা আনসার আপনার কাছে মনে হইতেছে কারেক্ট, কাছাকাছি দিবে। কোয়ালিটি অ্যাসুরেন্স আর কোয়ালিটি কন্ট্রোল, বুঝছেন? এখন এইভাবে আপনাকে দিবে, আপনি কনফিউজড হয়ে যাবেন। আর যদি এই ইনফরমেশন গুলা টার্ম গুলা আপনার ভালো মতো জানা থাকে তাহলে আপনি এগুলা ভালো আনসার করতে পারবেন। আর এই ইন্ডাস্ট্রি লেভেলে এগুলা ওই যে বাগ আর ডিফেক্ট এগুলা সবই সমান, সবই বাগ ইন্ডাস্ট্রি লেভেল। ওগুলা ওই ক্ষেত্রে আপনার এগুলা মুখস্থ করা লাগবে না। আহ লাস্ট ক্লাসের রেকর্ডেড ভিডিও আমি ইমেইল করছি। আপনার যদি ইমেইল অ্যাড্রেসটা রেজিস্ট্রেশন যারা করছে তাদের ওখানে আমাদের কাছে যতজন রেজিস্ট্রেশন করছে সবার ইমেইলে আমি পাঠাইছি। আপনার ইমেইলটা এখানে আমাকে পার্সোনালি দেন। আপনি আপনার কাছে যদি আমার ইমেইল অ্যাড্রেস থাকে ওই ইমেইল অ্যাড্রেসে পার্সোনালি আমার কাছে পাঠান। তাহলে আমি ওইটা আবার পাঠাবো। আমি সবার কাছে পাঠাইছি। এখানে সবাই আশা করি সবাই পাইছেন। কেউ আমারে বলে নাই। আপনি ১ম বলছেন যে পান নাই, তাইলে আমার কাছে ইমেইল অ্যাড্রেসটা দিয়েন, আমি পাঠাবো। স্লাইড কি সিলেবাস ফলো করে? হ্যাঁ, স্লাইডগুলা ট্রাই করতেছি সিলেবাস ফলো করতে। সিলেবাস এবং রিয়েল লাইফ ২ টা ম্যাচ করতে চাইতেছি। না কারণ আমরা চাইতেছি না আপনার এই মনে করেন আপনাদের খালি যদি এই স্লাইড গুলা শুধু সিলেবাসটা ফলো করে করি আর রিয়েল লাইফের ইনফরমেশন না দেই তাহলে আপনারা ইন্টারভিউতে গেলে আপনারা পারবেন না, ধরা খাবেন। আমরা না চাইতেছি আজকের স্লাইড যেটা আছে এটা আইএসটিকিউবি ফলো করা আছে এবং এটা এটুক যদি কেউ পড়ে এই দুইটা অংশ আজকে ফান্ডামেন্টালি যে দুইটা অংশ টাচ করা আছে এটা যদি কেউ ভালো মতো ফলো করে 100% অ্যান্সার করতে পারবে আইএসটিকিউবি। তো সামনের দিন থেকে এটা খুব বেসিক্যালি খুব ডেন্স হয়ে গেছে ব্যাপারে থিওরি দিয়ে। তো এইগুলি সামনের দিন আমরা চাচ্ছি যে আসলে অনেকের জন্য একটু ঝামেলা হয়েছে, রিয়েল লাইফটা একটু জানতে চাই, রিয়েল লাইফে কি কাজ হয়। আমরা ওদিকে সামনের দিন থেকে আমরা ওদিকে চেষ্টা করবো যাতে রিয়েল লাইফটা করে তারপরে আমরা আবার আইএসটিকেবি পরীক্ষাতে করব। এটা আমি চিন্তা ভাবনা করতেছি। আইএসটি, হ্যাঁ ওইটা আমরা ওইভাবেই চেষ্টা করব যাতে রিয়েল লাইফটাও কম্বাইন করতে। এই যে আজকে দেখাইলাম যেগুলা এই আপনার টেস্ট কেস দেখাইছি আমার এই এটা কিভাবে রিয়েল লাইফের, হ্যাঁ রিয়েল লাইফ। দেখাইছি এগুলা রিয়েল লাইফের এক্সাম্পল, এগুলো আপনি পাবেন রিয়েল লাইফে গেলে, এগুলো আপনাকে করতে হবে। এটা আর আইএসটিকেবিতে এইভাবে আসবে না দেখা যায়। আইএসটি কিবিতে এইভাবে আসবে না। হ্যাঁ। উম, আর আচ্ছা, সাদ প্রশ্ন করছেন when you can attend exam or how it's gonna work. I am just little confused. Will you provide any certificate after exam? না, আমরা কোনো সার্টিফিকেট দিব না। আমরা প্রথমে ওরিয়েন্টেশনে বলছি আমরা কোনো অর্গানাইজার, কোনো বডি না, আমাদের কোনো রেজিস্ট্রেশন নাই, কিচ্ছু না। আমরা জাস্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি, এই ইনফরমেশন এগুলা মানুষকে শিখাইতেছি যাতে মানুষ কাজ পায়, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ পায়, এই পারপাসেই মানুষকে শিখাইতেছি। আপনাকে না যেটা এটা পরীক্ষা দিতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আইএসটিকিউবিতে ওদের ওয়েবসাইটে যাবেন, ওখানে তাদের রেজিস্ট্রেশন করবেন, ওখানে দেওয়া আছে এখানে সেন্টার কোথায় কোথায় আছে ডাবলিনে, আর ওখানে রেজিস্ট্রেশনের প্রসিডিউর পরীক্ষার সবকিছু ডিটেলস দেওয়া আছে আইএসটিকিউবির ওয়েবসাইটে। ওখানে গিয়ে আপনারা দেখে নেবেন। এইটা একদম সিম্পল। এই যে কোনো কিছু আপনারা যেভাবে আইএলটিএস পরীক্ষা দেন ওইভাবে এইটা পরীক্ষা দিবেন। এটা সিম্পল। মানে করেন এটা তো আইএলটিএস থেকে আরো ইজি। এটা এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। ভেরি সিম্পল। আর পরীক্ষা এটা আপনি আইএসটিকিউর ওয়েবসাইটে যান, ওখানে গেলে ভালো দেওয়া থাকবে। তবে আপনি যে কোর্সটা করতেছেন এটাও জানাইলে আপনি কিছু কিছু মানে সাহায্য হবে যে আপনি অ্যাটলিস্ট যে সফটওয়্যার টেস্টিং সম্বন্ধে ফ্যামিলিয়ার বেসিক সম্বন্ধে জানেন, এটা ওরা এটা হেল্প করবে। আপনি বলবেন যে আমি এরকম কোর্স করছি।
না আবু ভাই, প্রশ্নটা ছিল আইএসটি কিউবি এর পরীক্ষার ব্যাপারে, বুঝছেন, এক্সামের হ্যাঁ, ব্যাপারে। হ্যাঁ, এটা আইএসটি একদম কিউবি তো হয়। পরীক্ষার ক্ষেত্রে তো আপনাকে ওই তাদের ওখানে হ্যাঁ, রেজিস্ট্রেশন ওদের করে পরীক্ষা ওদের দিতে হ্যাঁ, হবে। হ্যাঁ, 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 হ্যাঁ। Will you get the class by mail as well, please? আনু ভাই প্রশ্ন করছে, হ্যাঁ আমরা ক্লাস বাই মেইল বলতে আমি এই যে আমরা যে ক্লাসগুলো করাই, ক্লাস আমরা দুইটাই ক্লাস করাইছি। ক্লাস করানোর পরে চেষ্টা করি এই স্লাইডটা আর এই লেকচারটা আপলোড করি ইউটিউবে। এই আমাদের ভিডিওটা আপলোড করার পরে এগুলো আমরা পাঠাই দিই। আমরা লাস্ট ইমেইলে পাঠাইছি, আপনি পাইছেন আশা করি। আনু ভাই না পাইলে বলবেন, না পাইলে আমরা ইনশাল্লাহ আবার পাঠাবো। কিন্তু আমরা পাঠাই দিছি সবাইকে, আমি পাঠাইছি আমার রেজিস্ট্রেশনে যারা আছে সবাইকে পাঠাইছি, যারা জয়েন করে নাই ক্লাসে তাদেরকেও পাঠাইছি। মাসুদুল হাসান, will you send the lecture to all or only Sundays participants? না, আমি সবাইকেই আমার ওই ওয়েডনেসডে ক্লাসটাও সবাইকে পাঠাইছি, যারা জয়েন করে নাই তাদেরকেও পাঠাইছি। এটাও সবাইকে পাঠাবো ইনশাল্লাহ। এটা এই ধরনের সবাইকেই পাঠাবো, আলাদা ক্লাস না। এটা যদি এইটা থেকে কেউ বেনিফিট পায় ওয়েডনেসডে ক্লাসের তারা, তাহলে পাক, অসুবিধা কি। ইনফরমেশন রিয়েলি অ্যাপ্রিশিয়েট। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ আপনাদেরকে, আপনারা জয়েন করছেন, আমাদের ভালো লাগে এই যে এই ধরনের অ্যাপ্রিসিয়েশন গুলা। থ্যাংক ইউ দিছেন সাজ ভাই, এই ধরনের অ্যাপ্রিসিয়েশন গুলো ভালো লাগে, এটা আমাদেরকে মোটিভেট করে কাজ করার জন্য, মানুষকে হেল্প করার জন্য মোটিভেট করে। এগুলা অনেকই ভালো অ্যাপ্রিসিয়েশন গুলো। আনু ভাই বলছেন উনি পাইছেন ইমেলটা, হ্যাঁ আমরা এইভাবেই দেই ইনশাআল্লাহ। মাহবুব আলম, আই ডিড নট গেট লাস্ট ওয়ান। ওকে মাহবুব আলম ভাই, আপনি যদি না পান, আমি জানি না আপনার রেজিস্ট্রেশন, আমাদের রেজিস্ট্রেশনে আপনার ইমেল আছে কিনা। আমি আজকে বোধহয় আপনার ইমেলটা কোড করছি, তাই না? আজকে যেহেতু নিছি, আমি ইনশাল্লাহ আপনাকে এই লাস্ট ইমেল আর আমি পাঠিয়ে দিব ইনশাল্লাহ। আমরা আমরা দুইটা ক্লাস নিতেছি, কারণ হচ্ছে আমাদের এখানে রেজিস্ট্রেশন করছে অনেক মানুষ। আমাদের এখানে রেজিস্ট্রেশন করছে 78 অল টুগেদার। 70 এর মধ্যে সবাই আসে নাই এই দুইটা ক্লাসে। এখন আমাদের সবার দেখা গেছে যে আমরা সবাইকে একদিনে অ্যাকোমোডেট করতে পারবো না, এই জন্য আমরা দুইটা ক্লাস নিছি। দুইটা ক্লাসে মানুষকে অ্যাকোমোডেট করার জন্য উইকডেইসে ওয়েডনেসডে 8টা থেকে 9টা, আর উইকেন্ডে একটা রাখছি সানডে 8টা থেকে 9টা, যাতে সবাই ক্লাসে জয়েন করতে পারে এই জন্য। তো এই দুইটা ক্লাস চলবে। তারপরে যদি দেখা যায় যে মানুষ কমতেছে, কমার পরে একটা সময় যদি কমে যায়, তাইলে আমরা চেষ্টা করব দুইটাকে মার্জ করে একটা করতে। কারণ যদি পার্টিসিপেন্ট কম থাকে, তাহলে দুইটা ক্লাস করা একটু ওভারহেড বেশি হয়ে যায়। আচ্ছা, আর হচ্ছে জাযাকাল্লাহ ফর গ্রেট হার্ড ওয়ার্ক বোথ অফ ইউ, এট লিস্ট উই ইন্ট্রোডিউস এ নিউ ওয়ার্ল্ড। ওকে, এটা নিউ ওয়ার্ল্ড না, এটা আপনারা সবাই মোটামুটি, এটা ইজি সিম্পল। এই সেক্টরটা একটু এক্সপ্লোর্ড রয়ে গেছে আমাদের মধ্যে। আমি যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি জানি এই সেক্টরে আমাদের যাদের স্কিল আছে, তারা মোটামুটি কিছু বেসিক এই টেস্টিং জানলে তারা কাজটা পেয়ে যাবে। আর এখানে কাজ পাইলে অনেকেরই সুবিধা হবে। মনে করেন ঘর থেকে কাজ করা যায়, ফ্লেক্সিবল রিল্যাক্স কাজ। আপনার পরবর্তীতে আপনি যদি আপগ্রেড করতে চান, অটোমেশনে যাইতে পারবেন, ডেভেলপমেন্টে যাইতে পারবেন, নিজের স্কিল আপগ্রেড করতে পারবেন। অনেক ভালো আলহামদুলিল্লাহ এই সেক্টরটা। তবে একটা জিনিস আমি বলে রাখি ভাই, আগে আমি ডিসক্লোজ, আমি ওরিয়েন্টেশনে বলি নাই, আমি এখন বলতেছি, আমি আবার নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বলবো। এইটা আমি এখন বলতেছি, এটা ভেরি কেয়ারফুলি সবাই শুনেন প্লিজ। কথাটা হচ্ছে, আমাদের এই টেস্টিংটা করাইতেছি, এইটা সফটওয়্যার টেস্টিং শিখাইতেছি একমাত্র হালাল জব করার জন্য। এখানে সফটওয়্যার টেস্টিং ও হারাম জব আছে, ওইগুলোর জন্য আমি শিখাইতেছি না। ওইটা যার যার রেসপন্সিবিলিটি, আল্লাহর ওয়াস্তে আমি আগেই বলে নিতেছি, আমার এটা শুধু শিখাইতেছি হালাল জবের জন্য। আপনি যদি গ্যাম্বলিং ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ওইটা টোটালি হারাম। আমি ওইটা বলবো ওইটা করবেন না। ওইটা যদি করার নিয়ত থাকে, তাহলে প্লিজ আমার এখানে কোর্স করবেন না। আমি কোর্সটা করাইতেছি শুধুমাত্র হালাল কাজের জন্য। কারণ আপনি গ্যাম্বলিং ইন্ডাস্ট্রি সেটা আমার বিষয় না। গ্যাম্বলিং ইন্ডাস্ট্রি আপনি খুবই অল্প, ওদের মার্কেট শেয়ার খুবই অল্প। না, অল্প না হোক আবু ভাই, যেটাই হোক, গ্যাম্বলিং ইন্ডাস্ট্রি আছে, তারপরে আপনার এই ইন্টারেস্টের ইন্ডাস্ট্রি আছে। আপনার যারা ইন্টারেস্ট বেস কাজ করে, ইন্টারেস্টটাও হারাম। আমি এগুলোর জন্য শিখাইতেছি না, বেসিকলি এটা শেখানো হচ্ছে
হালাল জবের জন্য, একমাত্র হালাল জবের জন্য আমি শিখাইতেছি। সুতরাং আমি আল্লাহর কাছে আগে থেকে আমি আপনাদের কাছে ক্লিয়ার করতেছি আমার পজিশনটা, যাতে আল্লাহ আমার পরে ধরে না এটা আমি কেন ইয়ে করলাম। তো এইটা আমি আগে বলে নিছি। আমি ইনশাল্লাহ আমি আগে বলি না ওরিয়েন্টেশন, আমার এটা খেয়াল ছিল কিন্তু পরে ভুলে গেছি। থ্যাংক ইউ, এটা বললাম, সবাই খেয়াল রাখবেন। So we're gonna have one class every week. Okay, yes, একটা ক্লাসই every week দুইবার হবে। হ্যাঁ, স্লাইড গুলো সেম স্লাইড। হ্যাঁ, so it means if you want to join Sunday, you can manage all the classes and I can. হ্যাঁ, আপনি যদি শুধু একটা ক্লাসে জয়েন করেন সানডে অথবা ওয়েডনেসডে, তাইলে আপনি মোটামুটি ক্লোজ করতে সবগুলাই আপনার ইয়ে করতে পারবেন। এই লেকচার গুলো আপনি পাবেন এবং মোটামুটি আপনি ফিট হবেন এই কাজের জন্য বা ইন্ডাস্ট্রির জন্য। আমরা আগেও বলছি, ওরিয়েন্টেশনে বলছি, আর আগেও এখনো বলতেছি যে এটা প্রথমে আমরা চেষ্টা করতেছি আইএসটি কিপিউটা কভার করতে, সাথে সাথে আমরা চেষ্টা করব প্র্যাকটিক্যাল লাইফটা কভার করতে। তাহলে এরপরে আপনাদের ইন্টারভিউ ফেস করে ইন্টারভিউর জন্য ফিট করার জন্য চেষ্টা করব। এগুলো সবগুলো আমাদের ইনশাল্লাহ ইয়ে আছে। আমাদের নেক্সট আমি যেটা প্রজেকশন করছি, প্রজেকশনটা হচ্ছে অ্যারাউন্ড মার্চ অথবা এপ্রিলে আপনারা যারা রেগুলার থাকবেন তারা ফিট হবেন জবের জন্য অ্যাপ্লাই করার জন্য। মার্চ অথবা এপ্রিল এই সময়ের মধ্যে আপনারা আশা করি। এবং ওই সময়টা খুবই ভালো সময়, কারণ হচ্ছে আপনারা যখন ইয়ে করবেন এই মার্চ অথবা এপ্রিলে, এই যেহেতু লকডাউন চলতেছে, মোটামুটি সফটওয়্যার ইন্ডাস্ট্রি সব জায়গায় একটা রিক্রুটমেন্ট একটা ফ্রিজ আছে। শুধু খুব নেসেসারি যে পজিশন গুলা না হইলে হয় না, ওগুলা ওপেন আছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় রিক্রুটমেন্ট ফ্রিজ আছে। মার্চ এপ্রিল নেক্সট ইয়ারে এগুলা খুলবে, আবার সবাই রিক্রুটমেন্ট শুরু করবে, তখন আপনাদের চান্সটাও বেশি থাকবে। সুতরাং ওই সময় আমাদের প্রজেকশন হচ্ছে মার্চ এপ্রিলের দিকে মোটামুটি যারা রেগুলার থাকবেন তারা অ্যাপ্লাই করতে পারবেন জবের জন্য। মশিউর রহমান, জাযাকুমুল্লাহ খাইরান, ইটস রিয়েলি ইন্টারেস্টিং। ওকে, জাযাকুমুল্লাহ খাইরান। ঠিক আছে ভাই, আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানেই শেষ করি।